আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে জানাচ্ছি স্বাগতম। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ এবং এক্স ব্যাংকার। ব্যাংকার বন্ধু, আজকে আমরা মূলত আপনাদের এআইবিবির আইসিটিএফআই ক্লাসটা করব। একটু 2 মিনিট সময় দিবেন, আমরা ততক্ষণে টেকনিক্যাল স্লাইডগুলো এবং পিডিএফ গুলো ওপেন করে নেই। আর এর মধ্যে ইনশাল্লাহ বাকি সবাই জয়েন করে ফেলবে। 2 মিনিটের মধ্যে সবাই জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, কথা শোনা যাচ্ছে তো? কোনো কিছু প্রবলেম না হলে একটু মেসেজ করবেন, স্লাইড দেখা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আমরা মেইনলি আইসিটিএফআই সিলেবাসটা একটু বড়, হ্যাঁ। আপনার আইসিটিএফআই এর আইবিবি টেক্সট বইটাই 305 পেজের। সো এআইবিবির যে কয়টা বই লিখছি আমরা, আইসিটিএফআইটা যেহেতু আইবিবির মূল টেক্সট বই এত বড়, সো এইটা আমাদের একটু সবচেয়ে বেশি পেজের হবে, তারপরও খুব বেশি পেজের না। এটাতে আইসিটিএফ এর সিলেবাসটা বড় এবং এক একটা চ্যাপ্টারে ওরা অনেক প্রশ্ন ধরছে। তো যেহেতু আইবিবি টেক্সট বইয়ের প্রশ্ন থেকে হুবহু কমন আসে, সো আইবিবি টেক্সট বইয়ের প্রশ্নগুলো আমাদের রাখতেই হবে। সেগুলো রাখতে গিয়ে প্রথম 3-4টা চ্যাপ্টারের আমাদের দেখা গেছে যে কিছু চ্যাপ্টারে 50টা, 60টা, 80টা, 100টা করে প্রশ্ন আছে। বাট এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। প্রথম চ্যাপ্টারটা খুবই খুবই সহজ। এগুলো প্রথম 20-30টা প্রশ্ন, আহ, মানে প্রশ্ন নাম্বার দেখে প্রথমেই ভয় লাগবে, বাট প্রথম 20-30টা প্রশ্ন দেখবেন যে খুবই ইজি। এক দুইবার রিডিং পড়লেই আপনার হয়ে যাবে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। বাট এই যে আইবিবি টেক্সট বইয়ের 305 পেজের থেকে মূল জিনিসগুলো নিয়ে 100 পেজে নিয়ে আসাটাও তো অনেক জটিল ব্যাপার। আপনি কোনগুলো বাদ দিবেন, কোনগুলো রাখবেন, এটা চারটেখানি কথা না, অনেক আমাদের এটার জন্য প্যারেশানি নিতে হয়েছে। তো আইসিটিএফ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা জানি যে মডিউল A B C D, এবং আপনি মডিউল A B C D সবার আগে শেষ করবেন, এরপর সবার শেষে চ্যাপ্টারগুলো সবার শেষে কমপ্লিট করবেন। অন্য সব সাবজেক্টের মতোই এই সাবজেক্টের সেম আপনি টেকনিক্স ফলো করবেন। বোর্ড কোয়েশ্চেনগুলো হুবহু কমন পাবেন ইনশাল্লাহ, যেগুলো আমরা দিয়েছি সেগুলো যদি ফলো করেন। এরপর কেস স্টাডিটা তো নিজের মতো করে এটা তো কমন আসবে না, বানাই লিখতে হবে। সো কনসেপ্ট ডেভেলপ হলে এটা ইনশাল্লাহ পারবেন। পার্ট ডিতে আপনার 10টা পার্থক্য থাকবে, পার্থক্যগুলো ভালো করে পড়ার চেষ্টা করবেন। পার্থক্যতে ভালো মার্কস আসে, পার্থক্য ভালো লিখতে পারলে পরীক্ষায় পাশ করাটা ইজি হবে। 2 মার্কসের জন্য খুব বেশি বড় করে লেখার দরকার নাই। পার্ট ইতে শর্ট কোয়েশ্চেন থাকবে, শর্ট কোয়েশ্চেনটা ভালোভাবে অ্যান্সার করার চেষ্টা করবেন, কারণ শর্ট কোয়েশ্চেনে ম্যাথের মতো মার্কস পাবেন। এবং শর্ট কোয়েশ্চেন আমরা নোটের প্রতিটি অধ্যায়ের চ্যাপ্টার শেষে যেগুলো দিছি সেগুলো ফলো করবেন। নর্মালি আমাদের আইসিটিএফআইটা পেজ নাম্বার 5 থেকে শুরু হয়েছে, আর এখানে বাংলা ভার্সনে 118তে শেষ হয়েছে আমরা বলতে পারি।
আর গত বছরের ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেওয়া আছে। সো এইটা 110-12 পেজের একটা বই। 110-12 পেজের মধ্যে দেখবেন যে 30-40 পেজে আপনি অটোমেটিকলি এগুলো জানেন। ভিডিও ক্লাস শুনলে অটোমেটিকলি মনে হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে বারবার শুনলে। সো প্রশ্ন সংখ্যা দেখে ভয় পাওয়ার কোনো কিছু নাই, হ্যাঁ। আর আমরা ওভারঅল ওই আগের মতোই বইগুলো যেভাবে সাজাইছি, বইয়ের সাথে আইবিবি টেক্সট বইয়ের নাম্বারগুলো, এই যে আইবিবি 2 বা আইবিবি 1 কত সালে আসছে পাশে উল্লেখ করে দিছি। সো এইভাবে আপনি দেখে গুরুত্ব বুঝবেন, এবং পাশে আমরা সাজেশন করে দিয়েছি। সো চলেন আমরা কথা না বাড়িয়ে ফার্স্ট চ্যাপ্টারটার পড়াটা শুরু করি। আচ্ছা, আমরা মডিউলের দেখতেছি যে প্রথম প্রশ্নটা হচ্ছে তথ্য প্রযুক্তি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে পার্থক্যটা কি, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির মধ্যে পার্থক্য কি। আমরা এই চ্যাপ্টারে দেখবো যে কিছু কিছু প্রশ্ন সেম রিলেটেড। সো যে প্রশ্নগুলো সেম রিলেটেড সেগুলো আমি আহ, বলবো যে এটা ওইটার সাথে মিলে যাবে। সো এটা না বুঝলেও চলবে ওই মুহূর্তে এরকম ভাবে বলে দেবো, এবং কিছু কিছু প্রশ্ন আপনি আহ, আমি বলে দিব যে কতটুকু পর্যন্ত লিখলে হবে। যে নর্মালি আমাদের যেহেতু ডিফারেন্স 2 থেকে আগে আমাদের ডিফারেন্স আসতো 5 মার্কসের, তো সো এখন ডিফারেন্স বড় আকারে না পড়লেও চলবে। 5টা ডিফারেন্স যদি দেওয়া থাকে সেখান থেকে আপনি সর্বোচ্চ 2টা বা 3টা, 3টা মুখস্থ রাখলেন আর কি। তো তথ্য প্রযুক্তি আমরা বলতেছি যে তথ্য প্রযুক্তি শুধুমাত্র তথ্য ব্যবস্থাপনায় ব্যবহার করা হয়। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য এবং যোগাযোগ উভয় ব্যবস্থাপনায় ব্যবহার করা হয়। তথ্য প্রযুক্তির উদাহরণ কম্পিউটার, সফটওয়্যার, ডাটাবেস। আর এখানে যেহেতু যোগাযোগটা যুক্ত হয়েছে, এখানে আইটি সব, ফোন, ইন্টারনেট, নেটওয়ার্ক ইত্যাদিতে অন্তর্ভুক্ত হবে। এখানে যেহেতু যোগাযোগ শব্দটা নাই, এটা যোগাযোগ প্রযুক্তিতে গুরুত্ব কম, আর এটা যোগাযোগ প্রযুক্তিতে গুরুত্ব দিবে। শুধু ডেটা ব্যবস্থাপনার কাজে ব্যবহার করা হয় তথ্য প্রযুক্তি, আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষা, ব্যাংকিং, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে ব্যবহার করা হয়। আচ্ছা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংজ্ঞা ওই একই কথা, যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো তথ্য সংরক্ষণ, আদান প্রদান এবং যোগাযোগের জন্য প্রযুক্তি ব্যবহারের পদ্ধতি। এটা মূলত কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, ইমেইল এবং ভিডিও কল এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, এখন আপনাকে বলতেছে যে আর্থিক খাতে বা ব্যাংকিং খাতে তথ্য প্রযুক্তির ব্যবহারের গুলো কি বলবো, ভূমিকা কি, উপকার কি, সেগুলো আলোচনা করো। আচ্ছা, এখন তথ্য প্রযুক্তি ব্যবহার করলে আমরা কি করতে পারছি, যে 24 ঘন্টা ব্যাংকিং সুবিধা আমরা পাচ্ছি। এটিএম বুথ থেকে যে কোনো মুহূর্তে টাকা তুলতে পারছি। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা যে কোনো সময় লেনদেন করতে পারতেছি। দ্রুত লেনদেন আমরা ফান্ড ট্রান্সফার করতে পারতেছি 1-2 মিনিটের মাধ্যমে মোবাইল থেকে। ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং করতে পারছি আমরা। উম, আমরা কি বলে, তথ্য প্রযুক্তি ইউজ করার কারণে কম্পিউটার দিয়ে আগের মতন ম্যানুয়ালি আমাকে হিসাব রাখতে হচ্ছে না। কম্পিউটার দিয়ে আমি খুব সহজেই হিসাবগুলো রাখতে পারছি। সেবা আমার আগের চেয়ে আরো বেশি ভালো হচ্ছে। খরচ আমার কমে যাচ্ছে, কারণ আগে আমার ম্যানুয়ালি কাগজ ব্যবহার করতে হতো, বাট এখন আমার কাগজ ব্যবহার করা লাগছে না। আচ্ছা, ব্যাংকিং সেবা এখন যে কোনো জায়গায় পাওয়া যায়, এটা কিভাবে সম্ভব, আইসিটি ব্যাংকিং এর মাধ্যমে আর কি। তো হ্যাঁ, আমরা এখন এই যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যে কোনো জায়গায় পাচ্ছি। ইন্টারনেট ব্যাংকিং থাকলে আমরা থাকলে আমরা বাসা থেকেই ব্যাংকে লগ ইন করে ইনফরমেশন গুলো পাচ্ছি। এটিএম সার্ভিসে আমরা ব্যাংকে না গিয়েই যে কোনো জায়গা থেকে টাকা তুলতে পারতেছি। এজেন্ট ব্যাংকিং এর ফলে আমরা গ্রাম পর্যায়ে যেই জায়গায় ব্যাংক থাকার সম্ভাবনা নাই সেই জায়গায় ব্যাংকিং সুবিধাগুলো পাচ্ছি। হ্যাঁ, ডিজিটাল ওয়ালেট, বিকাশ, নগদ, রকেট সবগুলোই আইসিটি নির্ভর। অনলাইন যোগাযোগ, ইমেইল, এসএমএস বা চ্যাটের মাধ্যমে আমরা যোগাযোগ করা খুব সহজ হয়ে গেছে। সো আমি গ্রাহক আগের মতন যেমন শাখাতে এসে তার সেবাটা নিতে হতো, সেই জিনিসটা এখন আর নাই। যে কোনো জায়গায় থেকে সে সেবাটা নিতে পারতেছে। আচ্ছা, তারপর বলছে যে ব্যাংকিং এ আইসিটি ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করো, বা ব্যাংকিং খাতে কম্পিউটারাইজেশনের প্রভাব, সুবিধা ও ঝুঁকি আলোচনা করো। আহ, এইটা ওই যে আমরা কিছুক্ষণ আগে যে আপনার তথ্য প্রযুক্তির যে উপকারিতাগুলো পড়লাম, হ্যাঁ, সেই জিনিসগুলো লিখলেই হবে। সো এটা একবার রিডিং পড়লে আপনারা পারবেন আর কি। যে ব্যাংকিং এর তথ্য প্রযুক্তি ব্যবহার করার ফলে দ্রুত সেবা হচ্ছে, 24 ঘন্টা লেনদেন হচ্ছে, ভালো রেকর্ড রাখা যায়, নিরাপত্তা, ঝুঁকি, চাকরি। তো এগুলো আপনি ওইটা পড়লেই জাস্ট মানে আগেরটা পড়লেই হবে, নতুন করে এটা না পড়লেও চলবে। এর সামনে বারে আমি আপডেট করে আরো কিছু প্রশ্ন কমায় দিব। এগুলো তো যত আপডেট করা যায়, কারণ কিছু কিছু প্রশ্ন একই ধরনের, সো ওইটা আপনি আরেকটা পড়লেই হয়ে যাচ্ছে। প্রযুক্তি অর্জনের পাশাপাশি দক্ষ মানব সম্পদ অর্জন সমান গুরুত্বপূর্ণ, এই বক্তব্যের যৌক্তিকতা প্রমাণ করুন। দেখা যাচ্ছে যে আপনি আপনার অফিসে কম্পিউটার, আইটি সেক্টর, তথ্য প্রযুক্তি দিয়ে মানে সবকিছু ডেভেলপ করছেন, বাট এগুলো তো চালাতে গেলে আপনার স্কিল ম্যান পাওয়ার লাগবে। তো এই স্কিল ম্যান পাওয়ার না হলে তো আপনার কম্পিউটার সে বা কম্পিউটার সফটওয়্যার সে চালাতে পারবে না।
তাহলে আপনি শুধুমাত্র আপনার অফিস সেট আপ তথ্য প্রযুক্তি দিয়ে ইকুইপ করলেন, কিন্তু স্কিল ম্যান পাওয়ার নিলেন না, তখন তো আপনার সমস্যা হয়ে দাঁড়াবে। সো এটাই আপনাকে ব্যাখ্যা করতে বলছে। যে কথাগুলো বলছে এই কথাগুলোই এখানে আছে, একবার দেখে নিলেই পারবেন, মূল জিনিস বলে দিয়েছি। 5টা ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেমের নাম দিতে বলছে এবং তার সংজ্ঞা দিতে বলছে। তা 5টা ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেমের নাম একটা আমরা বলতে পারি এটিএম, অটোমেটেড টেলার মেশিন, একটা মেশিন যার মাধ্যমে যে কোনো সময় টাকা তোলা এবং ব্যালেন্স দেখা যায়। আমরা বলতে পারি ইন্টারনেট ব্যাংকিং, একটি সেবা যার মাধ্যমে গ্রাহক অনলাইনে ব্যাংকের ওয়েবসাইটে ব্যাংকিং করতে পারবে। মোবাইল ব্যাংকিং, মোবাইল অ্যাপ ব্যবহার করে টাকা পাঠানো, বিল পরিশোধ বা ব্যালেন্স দেখা যাবে। পিইউএস, পয়েন্ট অফ সেল, দোকানে কার্ড দিয়ে সরাসরি পেমেন্ট করার একটা ব্যবস্থা। এসএমএস ব্যাংকিং, মোবাইল মেসেজের মাধ্যমে হিসাবের তথ্য জানা বা সহজ লেনদেন করার পদ্ধতি। আমরা বলতেছি ইলেকট্রনিক ব্যাংকিং এর এগুলো এক একটা পদ্ধতি। আচ্ছা, এটিএম, সিডিএম এবং সিআরএম এর মধ্যে পার্থক্য কি? এখানে আমাদের 5টা দেওয়া আছে, 5টা আপনি না দিলেও চলবে এখন, যেহেতু নতুন কোয়েশ্চেন প্যাটার্নের ডিফারেন্স একটা আলাদা সেকশনে আছে। এটিএম এ কি আমরা শুধু টাকা তুলতে পারি, সিডিএম এ শুধু টাকা জমা দেওয়া যায়, আর সিআরএম এ টাকা তোলা এবং জমা দুটোই উত্তোলন করা যায়। আচ্ছা, এটিএম এ মেশিন থেকে যেহেতু টাকা তুলি, টাকা বের হয়, এখানে টাকা জমা দেওয়া হয় মানে টাকা ঢুকানো হয়, আর এখানে টাকা ঢুকানো এবং বের হওয়া দুটোই কাজই হয়। এখানে এটিএম এ টাকা উঠালে ব্যালেন্স কমে যাবে, সিডিএম এ জমা দিলে ব্যালেন্স বাড়বে, আর সিআরএম এ উঠানো ও জমা দুটোতেই ব্যালেন্স পরিবর্তন হবে। সো এইভাবে বাকি 5টার মধ্যে আপনার কাছে যেটা সহজ মনে হয় সেই 3টা আপনি ইজিলি পড়ে ফেলবেন। আচ্ছা, এটিএম এর কয়েকটা উপাদানের নাম বলা এবং মেনশন দেওয়ার ফাংশন এবং তাদের কাজগুলো কি কি। এটিএম এর বেশ কিছু ইনফরমেশন থাকে, আমরা জানি যে কার্ড রিডার, এটিএম এ কার্ড ঢোকালে এই কার্ড রিডার আপনার কার্ডের তথ্য পড়ে। কিপ্যাড থাকে, এগুলো খুবই সিম্পল, আপনি একটা এটিএম বুথে যে যে জিনিসগুলো থাকে সেগুলো লিখলেই হবে। কিপ্যাডে আপনি কি পিন নম্বর দেন, পিন নম্বর দিয়ে আপনি কি লেনদেন করবেন, মানে কি টাকা তুলবেন নাকি ব্যালেন্স দেখবেন, সেগুলো লেনদেন নির্বাচন করেন। মনিটরে আপনার নির্দেশনা এবং বার্তা দেখা যায়। ক্যাশ ডিসপেন্সার, এটা গ্রাহককে টাকা দেয়। রিসিপ্ট প্রিন্টার, লেনদেনে একটা প্রিন্টেড স্লিপ দেয়। এটিএম কিভাবে গ্রাহকদের স্বাধীনতা এনে দেয়, হোয়াই এ প্রিন্টার ইজ রিকোয়ার্ড ইন এটিএম। আচ্ছা, এটিএম গ্রাহকদের স্বাধীনতা দেয় কারণ তারা ব্যাংকে না গিয়ে যে কোনো সময় টাকা তুলতে পারে। এটা আপনার কি করছে যে 24 ঘন্টা আপনার সুবিধা দিতে হচ্ছে, ব্যাংকে ছাড়াই আপনি যখন খুশি তখন টাকা তুলতে পারতেছেন, আপনার ব্যালেন্স দেখতে পারতেছেন, পিন পরিবর্তন করতে পারছেন। সো এইভাবে এটিএম আপনাকে স্বাধীনতা দিচ্ছে না। আচ্ছা, একটা এটিএম এর 5টা ফাংশন উল্লেখ করো, 5টা ফাংশন গুলো কি কি। তাহলে এটিএম দিয়ে আপনি কি করতে পারেন, টাকা তুলতে পারতেছেন, ব্যালেন্স দেখতে পাচ্ছেন, মিনি স্টেটমেন্ট পাচ্ছেন, পিন নম্বর পরিবর্তন করতে পারছেন, আপনি টাকা জমা দিতে পারছেন। সো এগুলো এটিএম এর যে কাজগুলো সেগুলো লিখে দিলে হবে। সো এগুলো কিন্তু এক একটা প্রশ্নের নাম্বার, বাট এগুলো আপনি কিন্তু অটোমেটিক্যালি জানেন যে এই 8-9টা প্রশ্ন কিন্তু আপনি এক বসাতেই যদি 20-25 মিনিট পড়েন, খালি পয়েন্টগুলো টুক করে রাখেন, তাহলে কিন্তু পারবেন। সো মানে প্রশ্ন বেশি বলেই যে ভয় পাইতে হবে এমন না আইসিটিতে। আচ্ছা, হোয়াট ইজ অ্যান এটিএম বুথ, এটিএম বুথটা কি? তাহলে এটিএম বুথ হচ্ছে একটা ছোট ঘর যেখানে একটা অটোমেটেড টেলার মেশিন বসানো থাকবে, এর মাধ্যমে গ্রাহক ব্যাংকে না গিয়ে টাকা তুলতে পারবে। 24 ঘন্টা বুথগুলো খোলা থাকে, নিরাপত্তার জন্য একটা গার্ড থাকে। এগুলো বলবেন যে স্কুল, বাজার, হাসপাতাল পাশে এটিএম বুথগুলো বসানো হয়। আচ্ছা, সিডিএম নিয়ে, হোয়াট কাইন্ড অফ ডিসপিউট মে অ্যারাইজ অফ এ সিডিএম, সিডিএম নিয়ে কি ধরনের বিরোধ দেখা দিতে পারে। হাউ ব্যাংকস মিটিগেট দিস, ব্যাংক এগুলো কিভাবে মিটিগেট করে। সিডিএম নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন সিডিএম এ টাকা জমা না হইতে পারে, কখনো কখনো মেশিন টাকা নিয়ে নেয় কিন্তু অ্যাকাউন্টে টাকা জমা দেখায় না, আপনি টাকা জমা দিচ্ছেন কিন্তু অ্যাকাউন্টে টাকা জমা জমা হয়নি। তাহলে এটা কি টেকনিক্যাল সমস্যার কারণে হয়। ভুয়া নোট শনাক্ত, সিডিএম অনেক সময় নোটকে ভুয়া মনে করে ফিরিয়ে দেয় বা ভুল হতে পারে। আহ, এতে গ্রাহকরা কি কনফিউজ তৈরি হয়, মেশিনে টাকা আটকে যায়, ভুল টাকা দেখানো, মেশিনে জমার টাকার পরিমাণ ভুল দেখাতে পারে। এতে গ্রাহক ও ব্যাংকের মধ্যে দুজনের মধ্যে আপনার একটা বিরোধ তৈরি হবে। দুইজনের টাকা মিশে যা, যদি দুইজন একসাথে বা দ্রুত পর্যায়ে জমা দেয় তখন লেনদেন মিশে যেতে পারে। ব্যাংকের সমাধান পদ্ধতি, ব্যাংক লেনদেনের তথ্য ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে, সমস্যা হলে অভিযোগ গ্রহণ করে সমাধানের ব্যবস্থা নেয়। আচ্ছা, এটিএম থেকে টাকা তোলার ধাপগুলো আমরা গুলো কি কি। ডিসক্রাইব স্টেপস অফ উইথড্রয়িং মানি ফ্রম এটিএম, এটিএম থেকে টাকা তোলার পদ্ধতিগুলো আপনাকে ধাপগুলো বলতেছে। আচ্ছা, এটিএম এ টাকা তোলার ধাপগুলো হচ্ছে, প্রথমে আমাদের এটিএম কার্ড প্রকাশ করাতে হবে, মেশিন মেশিনে ধীরে এবং ঠিকভাবে কার্ড ঢোকাইতে হবে আমার। ভাষা নির্বাচন করতে হবে, আমি কোন ভাষাটা ইউজ করব। আমি এটিএম এ পিন নাম্বার লিখবো, টাকা তোলার অপশন,
দিতে হবে। সো এগুলো আপনি মানে নিজে থেকেই জানেন যে একটা এটিএম কার্ড থেকে প্র্যাকটিক্যাল লাইফে মানে যেভাবে টাকা তোলেন স্টেপ বাই স্টেপ সেটা লিখে দিবেন তাহলেই হবে, সবগুলো তার মুখস্থ করার দরকার নেই। একটা পজ টার্মিনালের মানে যেই প্রশ্নগুলো জটিল সেখানে আমি একটু সময় দিব, বাট যেগুলো খুব ইজিলি আপনি পারবেন আমি 1 মিনিটে ব্রিফ করে চলে যাব। নাহলে এত বড় চ্যাপ্টারে দেখা যাচ্ছে যে 80টা প্রশ্ন, আমাদের এই 80টা প্রশ্ন কমপ্লিট করতে খুব সিম্পল জিনিসও যদি বেশি সময় নেই অনেক সময় লেগে যাবে, শেষে আপনারই বিরক্তিকর লাগবে লাস্টে যে ক্লাস এতক্ষণ ধরে শেষ হচ্ছে না কেন। আচ্ছা, ডিসক্রাইব ভ্যারাইস কম্পোনেন্টস অফ এ পজ টার্মিনাল। পজ টার্মিনালের বিভিন্ন উপাদানগুলো কি কি? আচ্ছা, পজ টার্মিনাল বলতে এই যে আমরা যেটা আপনার সাধারণত কিছু কিছু দোকানে যে মেশিন থাকে না, যে আমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টটা করি। তো এখানে কি থাকে, প্রথমে একটা কার্ড রিডার থাকে, এটা দিয়ে গ্রাহকের ডেবিট বা ক্রেডিট কার্ড স্ক্যান করা হয়। অনেক সময় এতে সিপ বা সোয়াইপ দুটি অপশনই থাকে। কিপ্যাডে আমরা কি করি, পিন নম্বর বা লেনদেনের পরিমাণ টাইপ করি, যে পিন নম্বর দেই কত টাকা আমরা তুলবো সেটা করি। ডিসপ্লে স্ক্রিন, এতে পুরো লেনদেনের স্ট্যাটাস দেখা যায়, গ্রাহক এবং দোকানদার দুজনেই এতে টাকা ঠিক আছে কিনা দেখে নিতে পারে। প্রিন্টার লেনদেন শেষ হলে রসিদ প্রিন্ট করে দেয়, 1 কপি থাকে ক্রেতার আর একটা দোকানদারের জন্য। কমিউনিকেশন পোর্ট, এটা পস মেশিনকে ব্যাংকের সার্ভার বা ইন্টারনেটের সাথে সংযুক্ত করে, এতে রিয়েল টাইমে টাকা যাচাই করা যায়। পস মেশিন চালু রাখতে বিদ্যুৎ লাগে, অনেক মেশিন ব্যাকআপ ব্যাটারিও থাকে মোবাইল ব্যবহারের জন্য। আচ্ছা, জিপিআরএস পিইউএস টার্মিনাল ডায়াল আপ পিইউএস টার্মিনাল থেকে কিভাবে আলাদা, এটা ব্যাখ্যা করতে বলছে। তো এটাও আপনি ডিফারেন্স গুলো 2-3টা ডিফারেন্স দিতে পারবেন যেটা সহজ লাগবে। জিপিআরএস পস টার্মিনাল হচ্ছে মোবাইল সিম এবং জিপিআরএস সিগন্যাল ব্যবহার করে। আর ডায়াল আপ মানেই তো আপনি জানেন যে এটা ল্যান্ড ফোন ব্যবহার করবে। এটা যেহেতু মোবাইল সিম ব্যবহার করছে এটা লেনদেন দ্রুত হবে। আর এটা ল্যান্ড ফোন সিস্টেম ব্যবহার করছে তাহলে এটা ধীরে কাজ করবে, গতিটা এর বেশি হবে, ডায়াল আপের গতি কম। বহনযোগ্যতা, এটা খুবই সহজে বহনযোগ্য এবং যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন, বাট এটা নির্দিষ্ট জায়গায় বসানো থাকে, সরানো যায় না। স্থাপন বাই জিপিআরএস এর বেশি সুবিধা, যেহেতু এটার খরচ বেশি হবে, এটা কম খরচে বসানো যাবে। সো দেখে নেবেন এভাবে। হাউ ব্যাংক আর্নস ফ্রম এ পস টার্মিনাল ইনস্টলড অ্যাট এ মার্চেন্ট। ব্যাংক কিভাবে পস টার্মিনাল থেকে আপনার ইনকাম করে একটা মার্চেন্টের যখন এখানে বসানো হয়। ব্যাংক একটি পস মেশিন থেকে আয় করে মার্চেন্ট ডিসকাউন্ট রেট, এমডিআর নামক একটা ফি কেটে নিয়ে। যখন একজন গ্রাহক কার্ড দিয়ে পেমেন্ট করে তখন ব্যাংক ওই টাকার থেকে একটা নির্দিষ্ট শতাংশ কিন্তু কেটে নেয়। এই কাটা অংশ ব্যাংক, কার্ড নেটওয়ার্ক এবং অন্য ব্যাংকের মাঝে ভাগ হয়। যত বেশি লেনদেন হবে ব্যাংকের আয়ও তত বাড়বে। এই জন্য ব্যাংকগুলো বেশি পস মেশিন বসাতে আগ্রহী থাকে। উদাহরণ, যদি একজন গ্রাহক 1,000 টাকা পেমেন্ট করে, ব্যাংক হয়তো 15 টাকা কেটে রাখবে যে সেবা দিচ্ছে এর সেবার ফি হিসেবে। আচ্ছা, পস টার্মিনাল ব্যবহার করে কিভাবে পেমেন্ট গুলো করা হয়। প্রথমে আমরা কি করি, ওই যে প্রথমে বললাম কার্ড ঢুকাই, তারপর পিন নাম্বার দিই, তারপর পস টার্মিনালে কিন্তু বিলের টাকা দেখায়, বিলের পরিমাণ আসে, সেটা দেখে নিশ্চিত করে টাকা ঠিক আছে কিনা। তারপরে এই যে অনুমোদনের ধাপ, এই পস টার্মিনাল ব্যাংকের সার্ভারের সাথে যোগাযোগ করে, টাকা থাকলে যদি ওই যে ব্যাংকের অ্যাকাউন্ট দিছে সেই ব্যাংকের টাকা থাকলে লেনদেনটা অনুমোদন দেয়। লেনদেন সম্পন্ন, ব্যাংক থেকে অনুমোদন মিললে আহ, এই যে দোকানদার মানে বিক্রেতা সে টাকাটা তার অ্যাকাউন্টে টাকা কেটে নেওয়া মানে তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে বিক্রেতার অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয়, লেনদেন সম্পন্ন হয়ে থাকে। আর রসিদ প্রিন্ট, মেশিন থেকে দুটি রসিদ বের হয়, 1 কপি গ্রাহককে দেওয়া হয়, আরেক কপি দোকানদার রাখে। আচ্ছা, ইন্টারনেট ব্যাংকিংটা কিভাবে কাজ করে, হাউ ইন্টারনেট ব্যাংকিং ওয়ার্কস। তাহলে ইন্টারনেট ব্যাংকিংটা আমরা গ্রাহক ব্যাংকে গিয়ে বা অনলাইনে ইন্টারনেট ব্যাংকিং এর জন্য রেজিস্ট্রেশন করে, এরপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয় কিন্তু এই যে অ্যাপ পাওয়ার জন্য। তারপর আমরা কি করি, ইন্টারনেট ব্যাংকিং এর জন্য আমরা যে অ্যাপসটা থাকে সেখানে আমরা কি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। অনেক সময় ওটিপির মতন ব্যাংকের যদি সন্দেহ হয় বা 2-3 বার দেওয়া হয় তখন কি করে ওটিপি পাঠাই। সার্ভিস ড্যাশবোর্ডে দেখা, লগ ইনের পরে ড্যাশবোর্ডে ব্যালেন্স, লেনদেন হিস্ট্রি এবং নানা মেনু দেখা যায়, এক জায়গা থেকেই সবকিছু নিয়ন্ত্রণ করা যায়। টাকা পাঠানো, খুব সহজেই অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারি আমরা ইএফটি, এনপিএসবি, আরটিজিএস এর মাধ্যমে। বিল পরিশোধ, বিদ্যুৎ, গ্যাস বা ইন্টারনেট বিল অনলাইনেই পরিশোধ করতে পারি আমরা, এতে সময় বাঁচে, লাইনে দাঁড়াতে হয় না। তারপর 24 ঘন্টা আমরা সুবিধা পাই, ইন্টারনেট ব্যাংকিং সারাদিন সবসময় চালু থাকে, এতে গ্রাহক যখন খুশি তখন সেবা নিতে পারে। যে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে আহ, একজন গ্রাহক কি কি ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারে। হট ব্যাংকিং অ্যাক্টিভিটিস এ কাস্টমার ক্যান পারফর্ম ইউজিং ইন্টারনেট ব্যাংকিং।
আচ্ছা, কি করতে পারে? ব্যালেন্স দেখতে পারে। গ্রাহক যে কোনো সময় লগ ইন করে তার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পারে, এখানে আপডেটেড ব্যালেন্স দেখায়। তারপর টাকা পাঠাতে পারে, আমরা বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল পাঠাতে পারি ইন্টারনেট ইয়া করে। এগুলো খুবই সহজ, আপনারা জানেন। মোবাইল রিচার্জ করতে পারি আমরা ইন্টারনেট ব্যাংকিং ইউজ করে। আমরা অ্যাপে আমাদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পারি, অটো পেমেন্ট করতে পারি। আচ্ছা, একজন গ্রাহক কি ইন্টারনেট ব্যাংকিং থেকে নগদের অর্থ পেতে পারেন? কেন? কেন ক্যান এ কাস্টমার রিসিভস ক্যাশ ফ্রম ইন্টারনেট ব্যাংকিং হয়? না, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আমরা সরাসরি নগদ টাকা কিন্তু তুলতে পারি না। ইন্টারনেট ব্যাংকিংটা আমরা মূলত কি টাকা পাঠানো, বিল দেখা, রিচার্জ করা, এগুলো করতে পারি। আর ক্যাশ তুলতে হলে গ্রাহককে আমরা জানি যে এটিএম বা সরাসরি ব্যাংকে যেতেই হবে। এসএমএস ব্যাংকিং এবং অ্যালার্ট ব্যাংকিং এর মধ্যে পার্থক্যটা কি, এটা আমরা একটু ভালো করে দেখবো। বিশেষ করে পার্থক্য রিলেটেড যে প্রশ্নগুলো, সেগুলো আমরা অবশ্যই ভালো করে পড়বো, কারণ সেগুলো যদি ডিফারেন্স আকারে আসে পরীক্ষায়, তাহলে সেখান থেকে আমার ডিফারেন্সটা লিখতে হবে, যেহেতু আমরা ডিফারেন্সকে গুরুত্ব দিব নতুন কোয়েশ্চেন প্যাটার্নে। আচ্ছা, এসএমএস ব্যাংকিং কি? এটা দুই দিকে চলে। গ্রাহক ব্যাংকে কোনো মেসেজ পাঠালে ব্যাংক আবার ফিরতি মেসেজে তথ্য দিয়ে বলবে যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স এত, বা এই আপনার মিনি স্টেটমেন্ট। আর অ্যালার্ট ব্যাংকিং, এটা গ্রাহক পাঠাবে না, এটা শুধুমাত্র ব্যাংক থেকেই মেসেজ আসবে। হ্যাঁ, সো এসএমএস ব্যাংকিং, অ্যালার্ট ব্যাংকিং, এগুলো আমরা ভালো করে পড়বো। গ্রাহককে মেসেজ পাঠিয়ে তথ্য নিতে হয়, যেমন ব্যালেন্স বাই মিনি স্টেটমেন্ট। এখানে গ্রাহক কিছু করবে না, ব্যাংকই উল্টো বলবে। ওই যে অনেক সময় যে মেসেজ দিয়ে বলতেছে না, একমুখী মেসেজ, যে আগামী 2 দিন আমার বন্ধ থাকবে আপনি মেনটেনেন্স কার্যক্রমের জন্য। তো এরকম ভাবে আপনি এসএমএস ব্যাংকিংটা গ্রাহক মেসেজ দিয়েই মানে সেই ইনফরমেশনটা জানাবে। আহ, এটা দুইমুখী। আর ওইদিকে ব্যাংক তার প্রতি উত্তরে ইনফরমেশনটা দিচ্ছে। আর অ্যালার্ট ব্যাংকিংটা একমুখী, শুধুমাত্র ব্যাংক পাঠাবে। আচ্ছা, এসএমএস ব্যাংকিং এর যে কোনো দুটি ফাংশনের জন্য দুটি সিনট্যাক্স উল্লেখ করুন। এসএমএস ব্যাংকিং এর নির্দিষ্ট ফরম্যাটে কোড লিখে ব্যাংকের নির্ধারিত নম্বর পাঠালে সার্ভিস পাওয়া যায়। যেমন ডিবিএল লিখে ব্যাংকের কোড নম্বরে পাঠাতে হয়, সাথে সাথে অ্যাকাউন্টের ব্যালেন্স মেসেজ কিন্তু জানিয়ে দেয়। মানে এসএমএস ব্যাংকিংটা আপনি কিভাবে করবেন সেটা আপনাকে বলতেছে। যে মিনি স্টেটমেন্ট দেখতে গেলে আপনি হয়তোবা এসটিএম বা মিনি লিখে ব্যাংকের নাম্বারে পাঠান, তখন আপনার বেশ কয়েকটা লেনদেনের বিবরণ চলে আসে। আচ্ছা, ইলেকট্রনিক ব্যাংকিং এর কিছু সুবিধা অসুবিধা। ইলেকট্রনিক ব্যাংকিং মানে বা ইন্টারনেট ব্যাংকিং এর যেগুলো সুবিধা অসুবিধা, ওই যে কিছুক্ষণ আগে যেগুলো বললাম, একই কথা। বারবার 24 ঘন্টা আপনি লেনদেন করতে পারছেন, টাকা পাঠাতে পারছেন, যে কোনো জায়গায় রিচার্জ করতে পারতেছেন, বিদ্যুৎ বিল করতে দিতে পারছেন। বাট ই ব্যাংকিং এর অসুবিধাগুলো কি কি? এখানে বলছে যেমন সার্ভার সমস্যা হলে আপনার সেবা পেতে দেরি হবে। যদি ইন্টারনেট এবং ডিজিটাল দক্ষতা না থাকে, তাহলে আপনি সেবাটা ঠিক মতো দিতে পারবেন না। অনেক সময় এটিএম বা সার্ভিস চার্জ কাটা পড়ে। হ্যাকিং বা প্রতারণার মাধ্যমে টাকা চুরির ঝুঁকি থাকে। ভুয়া ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। আচ্ছা, হোয়াট ইজ অনলাইন ব্যাংকিং অর এনি ব্রাঞ্চ ব্যাংকিং? মেনশন অ্যাডভান্টেজেস অর ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন ব্যাংকিং। অনলাইন ব্যাংকিং এর সুবিধা, অনলাইন ব্যাংকিং বা শাখা ব্যাংকিং কি? অনলাইন ব্যাংকিং এর সুবিধা অসুবিধাগুলো কি কি? আচ্ছা, অনলাইন ব্যাংকিং বা যে কোনো শাখা ব্যাংকিং বলতে বোঝায় গ্রাহক নিজের অ্যাকাউন্ট থেকে দেশের যে কোনো শাখা থেকেই সেবা নিতে পারবে। আহ, কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে সব শাখা সংযুক্ত থাকে। ফলে আমরা কি করি, অনলাইন ব্যাংকিং থাকলে টাকা জমা বা উত্তোলন বা স্থানান্তর এক শাখা থেকে আরেক শাখা যে কোনো ইজিলি করতে পারি। আমার ঢাকা শাখার একজন গ্রাহক অনলাইন ব্যাংকিং এর কারণে সে সিলেটে গিয়েও সিলেটের শাখা থেকে উত্তোলন করতে পারবে, যেটা আগে করা যেত না, অনেক আগে ম্যানুয়ালি যখন ছিল। সো সুবিধা অসুবিধাগুলো সেম, একটু রিডিং পড়ে নিলেই পারবেন এগুলো। আচ্ছা, ব্যাংকিং ব্যবস্থায় কোনো প্রতারণা কার্যক্রম সংগঠিত হলে ইনফরমেশন সিস্টেমের ভূমিকাগুলো কি কি? আচ্ছা, যদি প্রতারণা শনাক্তকরণ হয়, তথ্য সিস্টেমে অস্বাভাবিক কার্যক্রম শনাক্ত করে, তাহলে তখন সব সময় বড় অঙ্কের লেনদেন বা অপরিচিত লেনদেনের সময় অ্যালার্ট দেয়। লেনদেন পর্যবেক্ষণ, সব ধরনের লেনদেন তাৎক্ষণিকভাবে সিস্টেমে রেকর্ড করা হয়, কোনো ভুল বা জাল ডাটা হলে সঙ্গে সঙ্গে ধরা পড়ে। তারপর কি করে, সতর্ক বার্তা দেয়। ঝুঁকিপূর্ণ কোনো কাজ হলে সিস্টেমে অ্যালার্ট পাঠায়। প্রতারণা ঘটার আগেই ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। প্রবেশাধিকার নিয়ন্ত্রণ, আমরা কি করি যে শুধুমাত্র এই অনুমোদন, যে যাদেরকে আমরা অনুমোদন দিয়েছি তারাই সিস্টেমে ঢুকতে পারবে। কে কি দেখতে পারবে বা কিভাবে পারবে তা নির্দিষ্টভাবে নির্ধারিত থাকে। অডিট ট্রেইল রাখা, কে কখন কি করছে তার পুরো হিসাব রাখে সিস্টেম। তদন্তের সময় এই তথ্যটা আমাদের খুব কাজে আসে। রিপোর্ট তৈরি ও পাঠানো, প্রতারণার রিপোর্ট তৈরি করে কর্তৃপক্ষকে জানাতে সাহায্য করে। আইনগত ও নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়ার জন্য এই রিপোর্ট দরকার হয়। আচ্ছা, সাইবার অপরাধটা কি এবং সাইবার অপরাধ কি ব্যাংকিং এর সাথে সম্পর্কিত? যদি
এ, আপনি হ্যাঁ হয় তাহলে এটার সম্পর্কে বলুন। সাইবার অপরাধ হলো আপনার কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবহার করে অবৈধ কাজ করা। হ্যাঁ। আহ, তাহলে আপনি এই অবৈধ কাজগুলো কি, যেমন হ্যাকিং, তথ্য চুরি, ফিশিং, ভাইরাস ছড়ানো ইত্যাদি। এই অপরাধগুলো সরাসরি ব্যাংকিং সিস্টেমের সাথে জড়িত, কারণ আধুনিক ব্যাংকিং পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল। হ্যাকাররা গ্রাহকের তথ্য চুরি করে অ্যাকাউন্টে ঢুকে টাকা ট্রান্সফার করতে পারে। সো আমাদের সাইবার অপরাধগুলো মেইনলি যে আমরা কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবহার করে অবৈধ কাজ করা, যেটাকে আমরা বলি হ্যাকিং, ফিশিং বা চুরি করা, ভাইরাস ছড়ানো। ইআরপি এবং সিআরএম এর মতো অতিরিক্ত ব্যাংকিং অ্যাপ্লিকেশনের গুলোর গুরুত্ব আলোচনা করো। তাহলে ইআরপি সফটওয়্যার দিয়ে আমরা কি করি, ব্যাংকের যে এইচআর সেকশন বা ফাইন্যান্স সেকশন, তারা ইআরপি সফটওয়্যার দিয়ে কাজগুলো করে। এবং ইআরপি সফটওয়্যারের মাধ্যমে কাজ করলে ম্যানেজমেন্ট কিন্তু রিয়েল টাইম রিপোর্ট পায়। তা পারফরমেন্স খুব দ্রুত বিশ্লেষণ করতে পারে। এটা আপনার খরচ কমায়, ম্যানুয়াল কাজ কমিয়ে ডুপ্লিকেট ডেটা বাদ দিয়ে সময় ও খরচ বাঁচায়। আর সিআরএম এর মাধ্যমে কি হয়, গ্রাহকের মানে যেটা ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার, গ্রাহকের তথ্য এবং লেনদেন হিস্ট্রি থাকে। ফলে কর্মীরা গ্রাহককে আরো ভালোভাবে সেবা দিতে পারে। সিআরএম এ গ্রাহকের অভ্যাস এবং অভিযোগগুলো ট্র্যাক করা যায়, এতে সমস্যা দ্রুত সমাধান হয় এবং বিশ্বাস বাড়ে। সিআরএম গ্রাহকের উপযুক্ত প্রোডাক্ট প্রস্তাব করতে সাহায্য করে, এতে বিক্রি এবং গ্রাহকের সন্তুষ্টি দুটোই বাড়ে। আচ্ছা, এমএএফএস টা কি? বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য এমএএফএস এর নাম লেখো, অথবা এমএএফএস সম্পর্কে আলোচনা করুন। হোয়াট ইজ এ এমএএফএস? নেম এ ফিউ রিমার্কেবল এমএএফএস ইন বাংলাদেশ অর ডিসকাস অ্যাবাউট এমএএফএস। তাহলে এমএফএস টা কি? আমরা এমএফএস মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এটা তো জানেনই। মোবাইলের মাধ্যমে আর্থিক লেনদেনের সভা। আমরা বিকাশ রকেটের মাধ্যমে কি করতেছি, টাকা পাঠাচ্ছি, টাকা গ্রহণ করছি, মোবাইল রিচার্জ করছি, বিল প্রদানের সেবা করতেছি। কয়েকটা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস গুরুত্বপূর্ণ হলো বিকাশ, রকেট, নগদ, উপায়। তো এই এমএফএস আমরা ফার্স্ট পার্টে এবং সেকেন্ড পার্টে দেখি যে শুধু এই সাবজেক্টে না, বিভিন্ন সাবজেক্টে আসতে পারে। সো এগুলো আমরা এতবার পড়ছি বা জানি, এগুলো ইজিলি হয়ে যায়। বাংলাদেশে এমএফএস এর যাত্রা শুরু হয়েছে কাক দিয়ে? আমরা জানি যে বাংলাদেশে এমএফএস যাত্রা শুরু হয়েছে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে। 2011 সালে রকেটের মাধ্যমে তারা এমএফএস টা শুরু করে। আচ্ছা, একজন এমএফএস অপারেটর বাংলাদেশে কি কি সেবা প্রদান করে? পাঁচটি সর্বাধিক ব্যবহৃত পরিষেবার নাম দিন। তাহলে এগুলো তো আপনি জানেনই যে এমএফএস এ ক্যাশ ইন করা যায়, ক্যাশ আউট করা যায়, আহ, ব্যক্তি টু ব্যক্তি লেনদেন করা যায়, এক ব্যক্তি আরেক ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠায় না, মার্চেন্ট পেমেন্ট করা যায়, ইউটিলিটি বিল পরিশোধ করা যায়। সো এমএফএস এর এগুলো সেবা খুবই আপনাদের ইজি, একদম জানেন আপনি, জাস্ট খালি আমি পয়েন্টগুলো আপনাদের ধরাই দিলাম। এমএফএস এর জি2পি কি? তাহলে এটা একটু আমাদের পড়তে হবে। জি2পি হচ্ছে হলো সরকার যখন মোবাইলের পদ্ধতি ব্যবহার করে জনগণের কাছে অর্থ প্রেরণ করে। যে ওই আগে আপনার কি করতো, যে বয়স্ক ভাতা বা উপবৃত্তিগুলো আহ, উম, সরাসরি ক্যাশ টাকা দিত, তো এটাতে দুর্নীতি তো হতে পারে। সেক্ষেত্রে তখন চিন্তা করলো কি গভর্নমেন্ট, যে আমরা মোবাইলের মাধ্যমে টাকাটা পাঠাবো। এতে দুর্নীতি কমে এবং টাকা দ্রুত পৌঁছায়। গ্রামের গরিব মানুষ এতে বেশি উপকার পায়, কারণ তারা নিরাপদে টাকা পায়। উদাহরণ, সরকার একজন বৃদ্ধার বিকাশ অ্যাকাউন্টে 500 টাকা বয়স্ক ভাতা পাঠায়। আচ্ছা, এখানে কিছু একটা ছোটখাটো আপনার প্র্যাকটিক্যালি রিলেটেড প্রবলেম আছে, তো এগুলো একটু পড়ে নেবেন, পারবেন এগুলো। এখানে যেমন কিছু কিছু আমরা ওই যে প্র্যাকটিক্যালি রিলেটেড প্রশ্ন করি না, যেমন বলতেছে যে খুব বেশি কঠিন না, এগুলো বানাই লেখা যাবে। তারপরে এই প্রশ্নটা আমি একটু আলোচনা করি আপনাদের সাথে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অফার অ্যান্ড accessibility. Devise a strategy to design a user-centric mobile app that integrates banking, payment, এবং remittance service. Discuss how the app can cater to diverse user demographic and use to foster financial inclusion. তো এখন আপনি এই যে এমএফএস, বিভিন্ন ব্যাংকগুলো এমএফএস সার্ভিস নিয়ে আসতেছে। তো এমএফএস সার্ভিস নিয়ে আসতে গেলে আপনাকে তো একটা অ্যাপ চালু করতে হবে, যেমন বিকাশ অ্যাপ বা রকেট অ্যাপ, ওরা যেমন ওদের আছে। বাট এই অ্যাপস গুলো যে আপনি চালু করবেন, এই অ্যাপস গুলো তো আপনি কিভাবে ডিজাইন করবেন? এই অ্যাপগুলো কিন্তু আপনার খুব সহজ হইতে হবে, মানুষের ব্যবহার করার উপযোগী। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি অবাক হলাম, আমাদের তো ব্যাংকে আমাদের প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপ আছে। আমরা যখন পেমেন্ট গুলো নেই তখন আমাদের দুইটা অপশন থাকে, হয় আপনি বিকাশ ইউজ করতে পারবেন, অথবা আপনি চাইলে ব্যাংক অ্যাকাউন্ট এনপিএসবি করতে পারবেন। তো এটা আপনি আপনার ব্যাংকে আছেন, সেটা থেকে তো আপনি ট্রান্সফার করতে পারবেন। বাট সেটা আপনার কাছে একটু জটিল লাগার কারণে আমরা অনেক ব্যাংকারদের দেখতেছি যে এক্সট্রা চার্জ লাগতেছে, তারপরেও তারা বিকাশ ইউজ করতেছে। তার মানে আপনি একটা চিন্তা করেন, বিকাশ কোন পর্যায়ে নিয়ে চলে গেছে, ওর অ্যাপটা এত ইজি করছে, এত সহজ করছে। আপনি একজন ব্যাংকার,
আপনি চাইলে আপনার ব্যাংক থেকে খুব ইজিলি ট্রান্সফার করতে পারবেন এবং আপনার 30-40 টাকা অতিরিক্ত লাগছে না। কিন্তু বিকাশ আমাদের ব্র্যান্ডিংটা এমন পর্যায়ে নিয়ে গেছে, আমি 40 টাকা এক্সট্রা খরচ দিয়েও আমরা বলতেছি যে আপনি ওইটাতে পেমেন্ট করেন, কিন্তু আপনি চাচ্ছেন না 40 টাকা দিয়ে আমি দরকার হলে অ্যাপ ইউজ করে টাকাটা পাঠাবেন। মানে একটা ব্র্যান্ড কোন পর্যায়ে গেলে এটা আপনার আহ, চিন্তা করতে পারেন আপনি। তো যাই হোক, তাহলে বিকাশের যদি অ্যাপটা চিন্তা করেন, আপনি দেখবেন যে বিকাশের অ্যাপটা কিন্তু খুবই সহজ ইন্টারফেসে তৈরি। মানে আপনাকে অ্যাপ যখন তৈরি করবেন তখন এই অ্যাপটা কিন্তু খুব সহজ হইতে হবে, ডিজাইনটা খুব সহজ হতে হবে, কারণ গ্রামের মানুষও এখানে ব্যবহার করবে। অ্যাপসটাতে বাংলা ভাষায় ব্যবহার করার সুবিধা দিতে হবে, কারণ অনেক মানুষ আছে ইংলিশ বুঝতে পারে না। একটা অ্যাপে সব ফিচার রাখতে হবে, ব্যাংকিং, বিল দেওয়া, রেমিটেন্স। এমন অ্যাপ রাখতে হবে যে সব সময় যদি শুধুমাত্র ইন্টারনেট দিয়ে চলবে এমন না, অফলাইন বা নেট ছাড়াও চলতে হবে। যেমন দেখেন বিকাশের অ্যাপসটা আপনি ইন্টারনেট ছাড়াও কিন্তু ইউজ করতে পারছেন। নিরাপদ কিন্তু সহজভাবে আপনার লগ ইন করতে হবে, হ্যাঁ। আর্থিক শিক্ষা এবং গাইডলাইন থাকবে, অ্যাপে ছোট ভিডিও, টিপস বা চ্যাটবট থাকা দরকার, এতে মানুষ বুঝবে কিভাবে টাকা জমাতে হয়, নিরাপদে রাখে অথবা সঞ্চয় করে। আচ্ছা, এমএফএস নীতিমালা অনুযায়ী এমএফএস এ কোন ব্যাংক কত শেয়ার ধারণ করবে? অ্যাজ পার দ্য এমএফএস পলিসি, হাউ মাচ শেয়ার এ ব্যাংক শ্যাল হোল্ড ইন দ্য এমএফএস, হ্যাঁ। আচ্ছা, এমএফএস নীতিমালা অনুযায়ী একটা ব্যাংককে অবশ্যই একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানির অন্তত 51% শেয়ার ধারণ করতে হবে। তাহলে এমএফএস এর নীতিমালা অনুযায়ী যদি আপনি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যান তাহলে অন্তত 51% শেয়ার ধারণ করা হয়। এই নিয়মে নিশ্চিত করা হয় যে ব্যাংকই সেবাটির প্রধান নিয়ন্ত্রক, বাকি শেয়ার টেলিকম কোম্পানি বা বেসরকারি বিনিয়োগকারীরা রাখতে পারবে। এই নীতিমালা আর্থিক শৃঙ্খলা এবং গ্রাহকের বিশ্বাস রক্ষা করে। আচ্ছা, ই কমার্সের ক্ষেত্রে নিম্নলিখিত সংজ্ঞাগুলো আপনাকে দিতে বলছে, ছোট ছোট করে আপনি সংজ্ঞাগুলো দিবেন। এখন কার্ট কি? কার্ট হচ্ছে যে আপনি এটি একটি ভার্চুয়াল ঝুড়ি যেখানে পেমেন্টের আগে পণ্য রাখা হয়। আপনি দেখছেন কিনা, যখন আপনি ওয়েবসাইটে যখন কোনো জিনিস কিনতে যাবেন, সুপার শপে আমরা কি করি যে বিভিন্ন ঝুড়িতে আহ, অনেকগুলো পণ্য রাখার পর ঝুড়িতে আমরা দেখাচ্ছে লুডুস রাখতেছি, শ্যাম্পু রাখতেছি, সবকিছু নিয়ে তারপর স্বপ্ন সুপার শপের মূল জায়গায় বিল করতে যাচ্ছে। সেরকম একটা ওয়েবসাইটে, ই কমার্স ওয়েবসাইটে অনেক ধরনের পণ্য থাকে, তাহলে কার্ট হচ্ছে ওই সবগুলো পণ্য ওই ঝুড়িতে রাখবেন। তারপর আপনি আহ, কি বলে পেমেন্টের আগে ওই পণ্যগুলো রাখবেন, তারপর পরে পেমেন্ট করবেন। পেমেন্ট গেটওয়ে, গেটওয়েটা কি? এটি গ্রাহক, বিক্রেতা এবং ব্যাংকের মাঝে অনলাইন পেমেন্ট সম্পন্ন করে। উদাহরণ বিকাশ গেটওয়ে বা এসএসএল কমার্স। আচ্ছা, অ্যাকোয়ারিং ব্যাংক বলতে কি বোঝায়? অ্যাকোয়ারিং ব্যাংক হচ্ছে এই ব্যাংক বিক্রেতার হয়ে গ্রাহকের কাছ থেকে টাকা সংগ্রহ করে আর কি। ডাচবালা ব্যাংক অনেক দোকানের কিন্তু অ্যাকোয়ারিং ব্যাংক, সে বিক্রেতা হয়ে গ্রাহকের কাছ থেকে টাকা নিবে। ইস্যুইং ব্যাংক কি? ইস্যুইং ব্যাংকটা হচ্ছে যে ব্যাংক গ্রাহককে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়েছে। আপনি যদি এবি কার্ডের ব্যাংক ব্যবহার করেন তাহলে এবি ব্যাংক হচ্ছে আপনার ইস্যুইং ব্যাংক। পিন হচ্ছে এটা গোপন কোড, এটা আপনি তো জানেন। আহ, আমরা আগে থেকেই সিবিবিটা কি, আমরা কার্ডের পিছনে 3 সংখ্যার নিরাপত্তা কোড, এটা আমরা সিবিবি জানি। সিবিসিটা হচ্ছে সিবিবির অপর নাম, যেটা মাস্টার কার্ড ব্যবহার করে। পেমেন্ট অ্যাসোসিয়েশন কি? কার্ড লেনদেনের নিয়ম এবং মান নির্ধারণকারী সংস্থা, যেমন পেমেন্ট অ্যাসোসিয়েশন, ভিসা, মাস্টার কার্ড, এমএক্স, এগুলো হইতে পারে। অথরাইজেশন কি? ব্যাংক যখন লেনদেন যাচাই করে অনুমতি দেয়। পিন দিলে ব্যাংক যাচাই করে লেনদেন ঠিক আছে কিনা। সেটেলমেন্ট কি? যখন টাকা গ্রাহকের ব্যাংক থেকে বিক্রেতার ব্যাংকে যাবে, উদাহরণ সাধারণত 1 থেকে 2 দিনের মধ্যে টাকা স্থানান্তর হয়। নস্ট্রো অ্যাকাউন্টটা কি? নস্ট্রো অ্যাকাউন্ট হচ্ছে একটা দেশি ব্যাংকের বিদেশি ব্যাংকে রাখা বৈদেশিক মুদ্রার অ্যাকাউন্ট। আমাদের দেশি ব্যাংকের বিদেশি ব্যাংকে রাখা, যেমন বাংলাদেশ ব্যাংক যখন আমেরিকার ডলার অ্যাকাউন্টে রাখতেছে, সেটা হলো নস্ট্রো অ্যাকাউন্ট। আর এনপিএসবি তো আমরা জানি যে এমন একটা সিস্টেম যেটা সব ব্যাংকে এক করে লেনদেন করতে দেয়। আচ্ছা, ই কমার্সের পেমেন্ট প্রক্রিয়াটা কি? তো ই কমার্সের পেমেন্ট প্রক্রিয়াটা হচ্ছে প্রথমে আপনার গ্রাহক অর্ডার দিবে, গ্রাহক পছন্দের পণ্য কার্টে যোগ করবে, এরপর চেক আউট করে অর্ডার কনফার্ম করবে। তারপর পেমেন্ট তথ্য দেওয়া, গ্রাহক কার্ড বা মোবাইল ওয়ালেটের তথ্য দিবে। তারপর পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রক্রিয়া, পেমেন্ট গেটওয়ে তথ্য সংগ্রহ করে, মানে আপনি যখন একটা ওয়েবসাইটে পেমেন্ট করেন ওইটাই চিন্তা করবেন, তাহলে ওইটা চিন্তা করলে আপনার প্র্যাকটিক্যালি চলে আসবে। পেমেন্ট গেটওয়ে তথ্য সংগ্রহ করে নিরাপদভাবে ব্যাংকে পাঠায়, এটি তথ্য ইনক্রিপ্ট করে হ্যাকিং থেকে রক্ষা করে। তারপর ব্যাংক অনুমোদন দেয়,
গ্রাহকের ব্যাংক ব্যালেন্স চেক করে লেনদেন মঞ্জুর করে বা বাতিল করে, মঞ্জুর হলে সেটা পেমেন্ট গেটওয়েতে জানায়। তারপর বিক্রেতাকে জানানো, পেমেন্ট অনুমোদনের বার্তা বিক্রেতা পায়, এরপর অর্ডার নিশ্চিত হয় এবং ডেলিভারির জন্য প্রস্তুতি নেয়। সেটেলমেন্ট সম্পন্ন হয়, সবশেষে টাকাটা বিক্রেতার ব্যাংকে চলে যায়। পুরো প্রক্রিয়াটি কয়েক সেকেন্ড থেকে কয়েকদিন সময় নিতে পারে। ই কমার্স লেনদেনের জন্য নিষ্পত্তি প্রক্রিয়া বর্ণনা করতে বলছে। ডিসক্রাইব দ্য সেটেলমেন্ট প্রসেস ফর ই কমার্স ট্রানজাকশন। হ্যাঁ, আহ, এটা ওই যে সেম, ওই যে পেমেন্ট অনুমোদন সম্পন্ন হয়, পেমেন্ট গেটওয়ে তথ্য পাঠায়, অ্যাকোয়ারিং ব্যাংক টাকা চায়। আহ, মানে বিক্রেতার ব্যাংক, আমি যে আহ, যখন কার্ডটা ঢুকাচ্ছি, আমি তো হলো ইস্যুইং ব্যাংক, তাহলে ইস্যুইং ব্যাংকের কাছ থেকে ওইখানে যে বিক্রেতার যে ব্যাংক আর কি, হ্যাঁ, সে তাহলে অ্যাকোয়ারিং ব্যাংক ইস্যুইং ব্যাংকের কাছ থেকে টাকা চাইবে না। সো এটা একটু আপনারা রিডিং পড়লেই পারবেন। কম্পিউটার কাকে বলে? এই পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে বা কোনো কিছু? আমি তো অনেকক্ষণ ধরে আলোচনা করলাম, আপনাদের কথা শুনতেছি না। আহ কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার, আমি আশরাফ সিদ্দিকা বলছিলাম। ভালো আছেন? জি আপু, ভালো আছেন? স্যার, ওই যে পেমেন্ট গেটওয়েটা আরেকটু যদি একটু ব্রিফ করতেন। আচ্ছা, ওকে ওকে ওকে, ব্যাখ্যা করতেছি তাহলে এটা। আচ্ছা, কারো কোনো সমস্যা হলে তখন মেসেজেও, আমি তো অনেক সময় আনমিউট করে রাখতেছি, মেসেজে দিয়ে রাখবেন। আচ্ছা, পেমেন্ট গেটওয়ে খুবই সহজ। আমি আরেকবার ব্যাখ্যা করি, তাহলে আপনার জিনিসটা মাথায় ঢুকবে। আচ্ছা, মানে ওই যে যেটা ই কমার্স লেনদেনের নিষ্পত্তির প্রক্রিয়াটা, তাই তো? যে ই কমার্স লেনদেনে কিভাবে নিষ্পত্তি হয়, একই অনেকটা প্রশ্ন। আচ্ছা, আমি এটা ব্যাখ্যা করছি আপনাদের। আচ্ছা, এইটা হচ্ছে যে আমরা যখন সেটেলমেন্ট হচ্ছে ই কমার্স পেমেন্টের শেষ ধাপ, যেখানে আসল টাকাটা বিক্রেতার অ্যাকাউন্টে পৌঁছায়। এইটা হলো ধাপে ধাপে সম্পন্ন হয়। প্রথমে হলো গ্রাহকের ব্যাংক টাকা দেওয়ার অনুমতি দেয়, অনুমোদন হলে সেটেলমেন্টের জন্য প্রস্তুতি শুরু হয়। আমি যেমন ওয়েবসাইটে যখন আহ, টাকাটা পেমেন্ট করব, তাহলে আমার ব্যাংক তো আগে অনুমোদন দিবে। তারপর পেমেন্ট গেটওয়ে তথ্য পাঠায়, গেটওয়ে সব অনুমোদিত লেনদেন একসাথে করে পাঠায়। সব তথ্যগুলো অনুমোদিত যখন হয়ে গেল, তখন এগুলো অ্যাকোয়ারিং ব্যাংকে প্রক্রিয়ার জন্য পাঠানো হয়। এখানে আমাদের বুঝতে হবে অ্যাকোয়ারিং ব্যাংক। অ্যাকোয়ারিং ব্যাংক কোনটা? অ্যাকোয়ারিং ব্যাংক হচ্ছে হলো, আমি রকমারি.কম থেকে ধরে নেন কোনো কিছু পণ্য অর্ডার করতেছি, তাহলে রকমারি পণ্য যখন অর্ডার করবো, আমি রকমারির পেমেন্টটা তো আমি আমার একটা কোনো কার্ড দিয়ে, ধরে নেন এটা কার্ড দিয়ে বুঝি, আমার কার্ড দিয়ে কোনো পেমেন্ট করব, বা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করব। সেক্ষেত্রে আমি ব্যাংক অ্যাকাউন্ট থেকে যখন পেমেন্ট করব, আমারটা হচ্ছে ইস্যুইং ব্যাংক। আর অপর দিকে রকমারির তো একটা কি বলে, ব্যাংক থাকবে যে এই টাকাটা কেটে নিবে, বা যার ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে জমা হবে রকমারির ব্যাংক অ্যাকাউন্টে, তো সে আবার হলো অ্যাকোয়ারিং ব্যাংক। এখন এই দেখাচ্ছে যে যদি এটা 1,000 টাকা হয়, তাহলে রকমারির যে ব্যাংক সে হচ্ছে অ্যাকোয়ারিং ব্যাংক। আর আমি যে প্রোডাক্টটা নিচ্ছি, আমি লিমন রকমারি থেকে বই কিনতেছি আমার যে কার্ডের মাধ্যমে, সেটা হলো ইস্যুইং ব্যাংক। তাহলে অ্যাকোয়ারিং ব্যাংক কি করবে? ইস্যুইং ব্যাংকের কাছে টাকা কথা বলবে, বলে যে ভাই তোমার প্রোডাক্টের দাম হলো 1,000 টাকা, তুমি আমাকে 1,000 টাকা দাও। তখন ইস্যুইং ব্যাংক টাকা ছাড়া, এখন যেহেতু অ্যাকোয়ারিং ব্যাংক চাইছে, ইস্যুইং ব্যাংক বললো যে নাও, তুমি তোমার কাছ থেকে যেহেতু আমি প্রোডাক্ট নিচ্ছি, তুমি তাহলে 1,000 টাকা নাও। এখন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, এখন ইস্যুইং ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিলাম। এই টাকাটা আবার এই ইস্যুইং ব্যাংক বলতে আমি যেই বইটা কিনলাম হুমায়ুন আহমেদের, তাহলে আমার থেকে টাকাটা কেটে রকমারের মালিক মাহমুদুল হাসান সোহাগের ব্যাংক অ্যাকাউন্টে গেল। তাহলে এই যে বিক্রেতার অ্যাকাউন্টে টাকা চলে যায়, অ্যাকোয়ারিং ব্যাংক সেই টাকা বিক্রেতার অ্যাকাউন্টে জমা দেয়। সাধারণত 1 থেকে 3 কর্মদিবসের মধ্যেই টাকাটা ঢুকে যায়। আর নোটিফিকেশন পাঠানো হয়, গ্রাহক ও বিক্রেতা দুজনকে লেনদেনে সম্পূর্ণ হওয়ার পর বার্তা পাঠায়। এখানে ই কমার্স লেনদেনের শেষ ধাপ। এটাই হচ্ছে পেমেন্ট সিস্টেমটা আপু। বুঝা গেছে এবার? জি স্যার, জি স্যার, ঠিক। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনারা কোনো প্রশ্ন না বুঝতে পারলে অবশ্যই এখানে মেসেজ দিবেন বা হাত রেজ করবেন, সেটা আমি আবার রিপিট করব। আচ্ছা, নর্মালি কম্পিউটার কাকে বলে, কম্পিউটারের জনক কি, এই প্রশ্নগুলো তো আমরা অনেক বারবার পড়ে আসি। কম্পিউটার হলো একটা ইলেকট্রনিক যন্ত্র যা ডেটা প্রক্রিয়াজাত করে ফলাফল দেয়।
তথ্য সংরক্ষণ বা হিসাব বা যোগাযোগ করতে পারে খুব দ্রুত কম্পিউটার। আচ্ছা, কম্পিউটার কাকে বলে এই প্রশ্নগুলো খুবই, মানে আমি সিম্পলি, মানে আমরা অনেক বারবার পড়ে আসছি, সো একটু খালি রিপিট করে যাচ্ছি, হ্যাঁ। কম্পিউটারকে আমরা বেশ কয়টা ভাগে ভাগ করছি। একটা হলো সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার আমরা কি করি, খুব শক্তিশালী, বিজ্ঞানের গবেষণা এবং বিশাল ডেটা বিশ্লেষণে ব্যবহৃত হয়, যেমন আবহাওয়ার পূর্বাভাস সিস্টেম। তারপর মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটারটা কি হয়, বড় প্রতিষ্ঠানে বিপুল তথ্য প্রক্রিয়ার জন্য ব্যবহৃত হয়, ব্যাংকের ডেটা সার্ভার। মিনি কম্পিউটার মাঝারি প্রতিষ্ঠান বিভাগীয় কাজে ব্যবহৃত হয়, হাসপাতালে ল্যাব সিস্টেম ব্যবহার করতে পারে। তারপর মাইক্রো কম্পিউটারটা কি, ব্যক্তিগত ব্যবহারের জন্য যে কম্পিউটারগুলো, ল্যাপটপ বা ডেস্কটপ হচ্ছে হলো মাইক্রো কম্পিউটার। আর ইমবেডেড কম্পিউটার হচ্ছে যন্ত্রের ভিতরে থাকে, নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়। মাইক্রোওয়েভের ওভেনের কন্ট্রোলার আমরা বলতে পারি ইমবেডেড কম্পিউটার। সো এইভাবে কম্পিউটারের আহ, পার্থক্য, মানে এক একটা কম্পিউটারের কাজগুলো কি কি এবং এগুলো কারা কারা ইউজ করে, এটা আমাদের মনে রাখলেই কম্পিউটারের প্রকারভেদটা পড়া হয়ে যাবে। আমরা জানি যে কম্পিউটারের বিভিন্ন প্রজন্ম রয়েছে। তো ফার্স্ট এই প্রজন্মগুলো বর্ণনা করতে বলছে। ফার্স্ট প্রজন্মে আমাদের কম্পিউটার কি, আমরা জানি যে ভ্যাকুয়াম টিউব। এখানে মানে প্রথম দিকে কম্পিউটার যখন হয়েছিল তখন একটা রুম জুড়ে পুরো কম্পিউটার থাকতো না, আমরা বলতাম। সেটা হলো অনেক বড় আকৃতির, গতি থাকতো না, প্রচুর গরম হইতো। এই ফার্স্ট প্রজন্মের কম্পিউটারের উদাহরণ ENIAC। তারপর দ্বিতীয় প্রজন্ম যখন ট্রানজিস্টার ইউজ হইলো, তখন কি ধীরে ধীরে বড় আকৃতিটা ছোট হয়ে গেল, গতিতে বেশি হলো এবং তুলনামূলক গরম কম থাকতো। এটার উদাহরণ IBM 1401। তৃতীয় প্রজন্মের কম্পিউটার হলো আইসি ব্যবহার করে, ইন্টিগ্রেটেড সার্কিট, চিপ ব্যবহার করে আরো ছোট এবং নির্ভরযোগ্য আমরা ইউজ করতে পারলাম, উদাহরণ IBM সিস্টেম 360। চতুর্থ প্রজন্মতে আসলে আমাদের মাইক্রো প্রসেসর ব্যবহার করলাম আমরা। মাইক্রো প্রসেসর ব্যবহার করে আমরা দ্রুত গতি সম্পন্ন, সস্তা এবং পার্সোনাল কম্পিউটার জনপ্রিয় হলো, ল্যাপটপ ইউজ করতে পারতেছি আমরা এখন, ইন্টেল 8085 পেন্টিয়াম পিসি। আর পঞ্চম প্রজন্মে আমরা আসলাম কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI, যেটা শেখার ক্ষমতা এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার রয়েছে, রোবট, চ্যাট জিপিটি, অ্যালেক্সা। এগুলো হচ্ছে হলো পঞ্চম প্রজন্মের কম্পিউটার। এখন আমরা সবাই ল্যাপটপ ইউজ করতেছি। আচ্ছা, এই গেল কম্পিউটার। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কম্পিউটারের প্রভাব নিয়ে আলোচনা করো, খুব সহজ প্রশ্ন, দেখে নিয়েন আপনারা, এগুলো রিডিং পড়লেই পারবেন। সো এটা ইউজ করছি না। বিভিন্ন ধরনের কম্পিউটার হলো অ্যানালগ, ডিজিটাল এবং হাইব্রিড, প্রত্যেকের বর্ণনা দিতে বলছে। তাহলে অ্যানালগ কম্পিউটারটা কি, আমরা অবিরত প্রকৃত মান যেমন তাপমাত্রা, গতি, ভোল্টেজ ইত্যাদির উপর কাজ করে। থার্মোমিটার এবং স্পিডোমিটার হলো অ্যানালগ কম্পিউটারের উদাহরণ, অনেক আগের যেগুলো। ডিজিটাল কম্পিউটার কি, এরা মেইনলি জিরো এবং ওয়ান সংখ্যা ব্যবহার করে গাণিতিক এবং লজিক কাজ করে ডিজিটাল কম্পিউটার, উদাহরণ হচ্ছে ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল। আর হাইব্রিড কম্পিউটার হচ্ছে যে অ্যানালগ এবং ডিজিটাল দুইটাই বৈশিষ্ট্য থাকবে হাইব্রিড কম্পিউটারে, যেটার উদাহরণ হচ্ছে ইসিজি মেশিন, বৈজ্ঞানিক যন্ত্র। আচ্ছা, আকার এবং ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে আমরা কম্পিউটারকে কি কি ভাগে ভাগ করছি, সুপার কম্পিউটার, মেইন ফ্রেম, মিনি, মাইক্রো কম্পিউটারে ভাগ করছি। এদের মধ্যে পার্থক্যগুলো কি কি? আচ্ছা, সুপার কম্পিউটারে আমরা কিছুক্ষণ আগে পড়লাম, সুপার কম্পিউটার শক্তিশালী গবেষণা, বৈজ্ঞানিক গবেষণা, মহাকাশে গবেষণায় ব্যবহার করা হয়। মেইন ফ্রেম কম্পিউটারটা বড় প্রতিষ্ঠানে বিশাল ডাটা এবং প্রক্রিয়া একাধিক পরিচালনায় ব্যবহার করা হয়। এটা তো আমরা পড়ে আসলাম, সো একই জিনিস বারবার পড়ার দরকার নেই। আচ্ছা, মাইক্রো কম্পিউটারকে কেন পিসি বলা হয়? তাহলে মাইক্রো কম্পিউটারকে পিসি বলা হয় কারণ এটি সাধারণত পিসি, পিসির ফুল ফর্ম কি, পার্সোনাল কম্পিউটার। তাহলে এই পার্সোনাল কম্পিউটারের ছোট ফর্ম হচ্ছে হলো মাইক্রো কম্পিউটার। তাহলে এই কম্পিউটারগুলো কি আমরা বলতেছি ছোট, সস্তা এবং একজন ব্যবহারকারীর জন্য উপযোগী। এবং এই পিসি গুলো কি করতে পারি আমরা, বাসা, শিক্ষা এবং অফিসে ব্যবহার করার জন্য খুব জনপ্রিয়। এই জন্যই আমরা মাইক্রো কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বলতে পারতেছি। পাঁচটা ইনপুট ডিভাইস এবং তিনটা আউটপুট ডিভাইসের নাম দেন, এগুলো আপনার সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে। প্রিন্টার, কিবোর্ড এবং মাউস বর্ণনা করুন। তো ইনপুট ডিভাইস আপনারা তো আগে থেকেই জানেন যে ইনপুট ডিভাইস হলো কম্পিউটারের তথ্য পাঠায়, আর আউটপুট ডিভাইস ওই তথ্যর ফলাফলটা আসে। তাহলে ওইভাবে আমরা ইনপুট ডিভাইস কি বলতে পারি, কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন, টাচ স্ক্রিন। এগুলোতে আমরা আগে ইনফরমেশন দেই। আর এই ইনফরমেশন গুলো দেওয়ার পর তিনটা আউটপুট ডিভাইস আমার মনিটরে ইনফরমেশনটা শো করে। তারপর আমার প্রিন্টারের মাধ্যমে আমি যেই ইনপুটটা দিয়েছি সেই ওয়ার্ডটা প্রিন্ট হয়ে আসে। তারপর স্পিকারের মাধ্যমে আমাদের কথাটা শোনা যায়। কিবোর্ড, মাউস এবং প্রিন্টারের বর্ণনা, এগুলো একটু রিডিং পড়লেই পারবেন। কিবোর্ড মানে কি, ইনপুট ডিভাইস, লেখালেখি বা কমান্ড দেয়। মাউসের মাধ্যমে আরেকটা ইনপুট ডিভাইস, স্ক্রিনে কার্সর ঘোরানো, ক্লিক, সিলেক্ট করা যায়।
সো এগুলো একটু রিডিং পড়ে নেবেন। ডট ম্যাট্রিক্স এবং লেজার প্রিন্টারের মধ্যে পার্থক্য বর্ণনা করুন, এইটা আমাদের একটু ভালো করে পড়তে হবে। আহ এগুলো যেহেতু ডিফারেন্স, যেগুলো সেগুলো আমরা ভালো করে পড়বো, কারণ ডিফারেন্স থেকে তো পরীক্ষায় কমন আসবে। ডট ম্যাট্রিক্স প্রিন্টার হচ্ছে এখানে প্রিন্টিং পদ্ধতি সূক্ষ্ম পিন দিয়ে রিবন আঘাত করে অক্ষর তৈরি করে। আর লেজার প্রিন্টার, যেহেতু লেজার প্রিন্টার, এর লেজার রশ্মি এবং টোনার দিয়ে প্রিন্ট করে। এইখানে ডট ম্যাট্রিক্স প্রিন্টার কম মানের, দাগ স্পষ্ট দেখা যায়। লেজার প্রিন্টার হচ্ছে উচ্চ মানের, লেখাগুলো পরিষ্কার এবং মসৃণ। ডট ম্যাট্রিক্স প্রিন্টার এটার গতি হচ্ছে ধীর গতি, আর লেজার প্রিন্টার হচ্ছে দ্রুত গতি। যেহেতু ধীর গতি, এটা প্রিন্টের সময় শব্দ করে, আর এটা দ্রুত গতির, এটা এখানে খুব কম বা শব্দ, নীরব বা কম শব্দ ইউজ হয়। আচ্ছা, সিপিইউর অর্থ কি? সিপিইউ তো হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারে এটার ব্যবহার কি? তাহলে এটা আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এই সেন্ট্রাল, আমরা বলি না একটা যে কোনো জিনিসের মাথা কি বা এইটা মূল জিনিস, সেরকম সিপিইউটা হলো কোম্পানির কম্পিউটারের মস্তিষ্ক। কারণ এই সিপিইউ সব কার্যক্রম নিয়ন্ত্রণ করে। সিপিইউ কি করে? ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড বা মাউস যে ডাটাটা বা যে নির্দেশটা দেয়, সেটা গ্রহণ করে। গ্রহণ করার পর এই নির্দেশটা আবার সিপিইউ ওই নির্দেশটাকে প্রসেস করে আলটিমেটলি আউটপুট ডিভাইস মনিটরে আমরা হয়তো বা ইনপুট ডিভাইসের মাধ্যমে কিবোর্ডে লিখলাম 1 2 3। ওই 1 2 3 সিপিইউ প্রসেস করে ওই 1 2 3 বা আহ, দেখা যাচ্ছে বাংলাদেশ লেখাটা লিখলাম কিওয়ার্ডে, প্রসেস করে সে আবার ওয়ার্ডে দেখাচ্ছে, এই সিপিইউ প্রসেস করে। তার মানে এই সিপিইউটা ইনফরমেশন নিচ্ছে, প্রসেস করছে, তারপর ফাইনালি দেখাচ্ছে সবকিছু। সে মাঝখানে থাকে, সবগুলোর নিয়ন্ত্রণ করছে, সব গাণিতিক, লজিক্যাল এবং নিয়ন্ত্রণমূলক কাজ সম্পন্ন করে। সিপিইউ সফটওয়্যার চালানোর সময় মেমরি থেকে তথ্য নেয় এবং সেখানেও জমা রাখে। সো আমরা সিপিইউ ছাড়া একটা কম্পিউটার কোনোভাবেই কাজ করতে পারবে না। আচ্ছা, ডিসকাস দ্য ফাংশন অফ সিপিইউ অ্যান্ড মেইন মেমোরি। তো এই যে সিপিইউ, আমরা তো বললাম সিপিইউ কি। সিপিইউ গাণিতিক, যুক্তি নির্ভর এবং সিদ্ধান্তমূলক কাজ করে। ইনপুট, আউটপুট এবং মেমোরির মধ্যে তথ্য আদান প্রদান করে। আর মেইন মেমোরি বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হলো একটা, আমরা বলতেছি অস্থায়ী মেমোরি, যেখানে প্রোগ্রাম এবং তথ্য চলমান অবস্থায় সংরক্ষিত থাকে। এটা সিপিইউ কে দ্রুত তথ্য পৌঁছে দিয়ে কাজটা সহজ করে। র্যাম খুব দ্রুত কাজ করে, তবে কম্পিউটার বন্ধ হলে তথ্যটা মুছে যায়। আচ্ছা, হোয়াট আর দ্য সিক্স অ্যান্ড রিক্স প্রসেসর? হুইচ প্রসেসর ইজ ইউজড ইন এ হাই এন্ড আইবিএম সার্ভার? আচ্ছা, সিক্স এর পূর্ণরূপ হলো কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। এই প্রসেসরগুলোতে অনেক জটিল কমান্ড থাকে, যা এক নির্দেশেই অনেক কাজ করতে পারে। সাধারণত পার্সোনাল কম্পিউটার এবং ডেস্কটপে এগুলো ব্যবহৃত হয়, তবে এগুলো ধীর গতির এবং বেশি বিদ্যুৎ খরচ করে। আর রিস্ক এর পূর্ণ রূপ হলো রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। এই প্রসেসরে কম ও সহজ নির্দেশনা থাকে, যার ফলে এটা খুব দ্রুত কাজ করে এবং কম পাওয়ার খরচ করে। যেখানে গতি ও কার্যক্ষমতা দরকার, সেখানে এটা বেশি উপযোগী। আচ্ছা, এটা রিডিউস ইনস্ট্রাকশন, নাম শুনেই বুঝতে পারছেন যে এখানে কম ইনস্ট্রাকশন থাকবে। আর এটা কমপ্লেক্স ইনস্ট্রাকশন, এখানে জটিল ইনস্ট্রাকশন থাকবে। আচ্ছা, কম্পিউটারের মেমোরি কি, এটা আমরা ভালো করে পড়বো, যে এখন পঞ্চম বিপি 95 বিপিএ তে আসছে, সো এবারের জন্য ইম্পর্টেন্ট। কম্পিউটারের মেমোরি, তারপর এই যে প্রাইমারি মেমোরি বা সেকেন্ডারি মেমোরি কাকে বলে, ডিফারেন্স বিটুইন মেইন মেমোরি, অক্সিলারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, কম্পিউটার প্রাইমারি মেমোরি। সো এগুলো আমরা ভালো করে পড়বো। প্রাইমারি মেমোরি বা মূল মেমোরি, এটার সংজ্ঞাটা হচ্ছে কম্পিউটারে চালু থাকা অবস্থায় ডেটা সাময়িকভাবে সংরক্ষণ করে। আর সেকেন্ডারি মেমোরি, এটা ডেটা দীর্ঘ সময়ের জন্য স্থায়ীভাবে সংরক্ষণ করে। এটা যেহেতু সাময়িকভাবে সংরক্ষণ করে, বিদ্যুৎ যদি চলে যায় তাহলে এটার তথ্য মুছে যাবে, আহ, থাকবে না। আর এটা সেকেন্ডারি মেমোরি যেহেতু দীর্ঘ স্থায়ীভাবে সংরক্ষণ করে, এটা হচ্ছে নন ভোলাটাইল, মানে বিদ্যুৎ না থাকলেও তথ্য থাকবে। এটা খুব দ্রুত এবং সিপিইউ সরাসরি ব্যবহার করতে পারে, এটা তুলনামূলক গতি এর কম। আমরা যদি একটা উদাহরণ রাখি, যে সেকেন্ডারি মেমোরিতে হচ্ছে হলো ওই যে হার্ড ডিস্ক, এইচডিডি, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি। এখানে কিন্তু দেখেন, আমরা হার্ড ডিস্কে যদি আমাদের কোনো ভিডিও রাখি, কোনো ছবি রাখি, সেটা কি দীর্ঘ সময়ের জন্য স্থায়ীভাবে সংরক্ষণ থাকতেছে না? এমন না যে এটা এই ভিডিওটা আপনি কম্পিউটারে হার্ড ডিস্কে যখন রাখতেছেন, সেটা কি ডিলিট হয়ে যায়? ডিলিট হয়ে যায় না, কিন্তু দীর্ঘদিনের জন্য সংরক্ষণ থাকে। আর প্রাইমারি মেমোরির উদাহরণ হলো র্যাম, রোম, এগুলো আর কি। ক্যাশ মেমোরিটা কি? ক্যাশ মেমোরি হলো খুব ছোট কিন্তু খুব দ্রুত গতি সম্পন্ন একটা মেমোরি, যেটা মূলত বলছে যে সিপিইউ এর কাছাকাছি অবস্থান করে। এটি সাময়িকভাবে এমন তথ্য সংরক্ষণ করে যেগুলো
এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ বারবার ব্যবহার করে। ক্যাশ যেহেতু সিপিইউ বারবার ব্যবহার করে এই জন্য সিপিইউর কাছাকাছি থাকে। ক্যাশ মেমোরির মূল কাজ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি থেকে তথ্য নেওয়ার সময় কমিয়ে সিপিইউ এর গতি বাড়ানো। যেহেতু ও এই সিপিইউ এর কাছাকাছি ক্যাশ মেমোরি থাকে, তাহলে সিপিইউ যখন তথ্য চায় তখন এটা সে প্রথমে দেখা যায় ক্যাশ মেমোরিতে আছে নাকি। যদি ক্যাশ মেমোরিতে পায় তাহলে তখন সেই কাজটা আবার অনেক দ্রুত হয়। ক্যাশ মেমোরি র্যাম থেকেও দ্রুত, তবে আকারে ছোট, এটি দামেও বেশি কারণ এর গতি অনেক বেশি। আর যদি সে ক্যাশ মেমোরিটা না রাখেন তাহলে তাকে র্যামকে প্রসেস করে তথ্য নিয়ে আসতে হচ্ছে, তখন কিন্তু তার সময় বেশি লাগতেছে। যেহেতু সিপিইউ এর কাছাকাছি ক্যাশ মেমোরি থাকতেছে, সো চাইলেই সিপিইউ যখন খুশি যে কাজটা করতে চাচ্ছে তার তো তথ্য দরকার, তখন সে ক্যাশ মেমোরির কাছ থেকে তথ্যটা নিয়ে নিতে পারে। আচ্ছা, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস প্রসেসিং মেমোরি ডিভাইস গুলো আপনার সংজ্ঞা দিতে বলছে। তো ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস এগুলো তো আমরা পড়লামই। প্রসেসিং ডিভাইস মেমোরি ডিভাইস পড়ে আসলাম, সো আগে পড়ে আসছে, এটা রিডিং দেখলেই পারবেন। মেইন ক্যাশ এবং সেকেন্ডারি মেমোরির প্রতিটি বৈশিষ্ট্য, এই যে কিছুক্ষণ আগে আমরা মেইন মেমোরি পড়ে আসলাম, বা প্রাইমারি মেমোরির বৈশিষ্ট্যগুলো। বিদ্যুৎ বন্ধ হলে ডাটা মুছে যাবে, সিপিইউ এখান থেকে খুব দ্রুত ডাটা নেয়, শুধুমাত্র চালু থাকা অবস্থায় আমরা ডাটা রাখতে পারি। সো পড়ে আসছি আমরা। ক্যাশ মেমোরি আমরা এখনই পড়লাম, এক ধরনের ছোট এবং দ্রুত গতির মেমোরি যা সিপিইউ এর কাছে থাকে। এটা অত্যন্ত দ্রুত, সাইজে ছোট, স্বল্প মেয়াদী ডাটা রাখে ক্যাশ মেমোরি, সিপিইউ এর একদম পাশে থাকে বললাম। আর সেকেন্ডারি মেমোরি হলো এমন একটা মেমোরি যেটা আমরা ওই যে কিছুক্ষণ আগে পড়ে আসলাম, সেম ওই একই জিনিস ঘুরে ফিরে যা স্থায়ীভাবে সংরক্ষণ করে আর কি ডাটা। আমরা দেখি এটা সামনে বারে এই চ্যাপ্টারটা নিয়ে যখন কাজ করবো তখন আরো যত প্রশ্ন রাখা হয়েছে সেম টাইপ প্রশ্নগুলো দিয়ে দিব, মানে আরো কিছু প্রশ্ন বাদ দিয়ে আপনাদের আহ, জটিলতা যেন কমে। আচ্ছা, র্যাম বায়োস এবং হার্ড ডিস্কের প্রধান কাজগুলো কি কি? আচ্ছা, র্যাম হলো কম্পিউটারের প্রধান মেমোরি যা অস্থায়ীভাবে চলমান প্রোগ্রাম এবং ডাটা সংরক্ষণ করে। এখানে ওই যে র্যামের, বা আপনি কিছুক্ষণ আগে পড়ে আসলেন যে প্রধান মেমোরির যে কাজগুলো, সেগুলো আপনি পড়লে অনেকটা পারবেন বুঝতে। যে বর্তমানে ব্যবহৃত তথ্য এবং প্রোগ্রাম ধরে রাখে, দ্রুত ডেটা অ্যাক্সেস নিশ্চিত করে। আর এই র্যামের কারণে আপনি একসাথে কি বলে ওয়ার্ড ওপেন করছেন, সাথে কম্পিউটারে আপনি গান ছেড়ে দিছেন, হ্যাঁ, আবার আপনি সাথে ফটোশপের কাজ করতেছেন। তাহলে এই যে একসঙ্গে অনেকগুলো কাজ করতেছেন কম্পিউটারে, এটা কিন্তু র্যামের মাধ্যমে করতে পারছেন। বায়োসটা কি? বায়োস হলো মাদারবোর্ডে থাকা একটি ফার্মওয়্যার যা কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে কাজ শুরু করে। কম্পিউটার চালুর সময় পোস্ট পাওয়ার অন সেলফ টেস্ট করে, অপারেটিং সিস্টেম লোড করতে সাহায্য করে, কিবোর্ড ডিসপ্লে ইত্যাদি হার্ডওয়্যার কন্ট্রোল করে। উদাহরণ, আপনি কম্পিউটার চালু করলে বায়োস প্রথমে হার্ডওয়্যার চেক করে তারপর উইন্ডোজ চালু করে। হার্ড ডিস্ক কি? হার্ড ডিস্ক হলো কম্পিউটারের স্থায়ী স্টোরেজ ডিভাইস যেখানে সব ডেটা ও সফটওয়্যার থাকে। ডেটা, সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম স্থায়ীভাবে সংরক্ষণ করে। ফাইল, প্রোগ্রাম ও ছবি দীর্ঘদিন ধরে রাখে। পাওয়ার বন্ধ হলেও ডেটা নষ্ট হয় না, আপনার ছবি, গান অথবা অফিস সফটওয়্যার সবই হার্ড ডিস্কে থাকে। ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, সিডি এবং পেন ড্রাইভের মধ্যে পার্থক্যটা কি? হোয়াট আর দ্য ডিফারেন্সেস এবং ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, সিডি এবং পেন ড্রাইভ? আচ্ছা, ফ্লপি ডিস্কের জায়গা কিন্তু খুবই কম, 1.44 MB হতে পারে। হার্ড ডিস্কে আপনি জায়গা 500 MB থেকে 1 TB পর্যন্ত রাখতে পারবেন। সিডি কম্প্যাক্ট ডিস্কে মাঝারি 700 MB থাকে। আর পেন ড্রাইভে অনেক বেশি, 1 TB পর্যন্ত ডাটা থাকে। ফ্লপি ডিস্কের জায়গা কম যেহেতু, এর ফলে গতিটা, স্পিডটা কম হবে। হার্ড ডিস্কের গতি দ্রুত হবে, সিডির গতি মাঝারি হবে, পেন ড্রাইভের গতি খুব দ্রুত হবে। সো এগুলো বাকিগুলো একটু রিডিং দেখে নেবেন, পারবেন। আমরা যদি উদাহরণ দেই, একটা ফ্লপি যেহেতু খুবই ছোট, তাহলে ফ্লপিতে আমরা একটা ছবি রাখতে পারবো, সিডিতে আমরা একটা সিনেমা রাখতে পারি, আর হার্ড ডিস্কে শত শত সিনেমা রাখতে পারি। আর পেন ড্রাইভে আমরা সিনেমা এবং সফটওয়্যার রাখতে পারি। সো এইভাবে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, অপারেটিং সিস্টেমের প্রধান কাজগুলো কি কি? তো অপারেটিং সিস্টেম হলো এমন একটা সফটওয়্যার যা কম্পিউটারের সকল কাজ কিন্তু নিয়ন্ত্রণ করে। এই যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করবেন, নাকি অ্যান্ড্রয়েড, লিনাক্স, নাকি আইওএস, তাহলে এই অপারেটিং সিস্টেমগুলো না থাকলে কিন্তু আপনি আপনার অন্য যে সফটওয়্যারগুলো সেগুলো ইউজ করতে পারবেন না। তারপর আপনার কম্পিউটারে কোনো প্রোগ্রাম, মানে আপনি একটা আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ সফটওয়্যার না দেন, আপনি মাইক্রোসফট ওয়ার্ড বলেন, বা আপনি গান শোনার জন্য ভিএলসি প্লেয়ার বলেন, বা অন্য আরো যে যাবতীয় সফটওয়্যারগুলো ইউজ করেন, সেগুলোকে চালাতে পারবেন? কখনোই চালাতে পারবেন না। আপনার কিবোর্ড, মাউস, কোনো কিছু আপনার উইন্ডোজ না দেওয়া পর্যন্ত তো আপনি কোনো কিছুই চালাতে পারবেন না।
আচ্ছা, প্রসেস ম্যানেজমেন্ট এই অপারেটিং সিস্টেম কোন কোন প্রোগ্রাম চলবে ঠিক করে, একাধিক প্রোগ্রাম একসাথে চললে তাদের গতি নিয়ন্ত্রণ করে। মেমোরি ম্যানেজমেন্ট কি, কম্পিউটারের র্যাম কোথায় ব্যবহার করা হবে তা নিয়ন্ত্রণ করে, একাধিক প্রোগ্রামের মধ্যে মেমোরি ভাগ করে দেয়। ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট করে আপনার ফাইল সংরক্ষণ, পড়া, লেখা, মুছে ফেলা, নামকরণ ইত্যাদি কাজগুলো করে অপারেটিং ম্যানেজমেন্ট সিস্টেম। ডিভাইস ম্যানেজমেন্ট করে দেয় উইন্ডোজ সফটওয়্যার। ইউজার ইন্টারফেস, এই যে ব্যবহারকারী কম্পিউটারের সাথে যেভাবে কাজ করে, যে আমি উইন্ডোজ সফটওয়্যার আমার কম্পিউটারে লাগালে তখন আমি কিভাবে কাজ করবো এটা সহজ করে দেয়। নিরাপত্তা বা অনুমতি নিয়ন্ত্রণ, ব্যবহারকারীর তথ্য ও সিস্টেমকে অজানা অ্যাক্সেস থেকে রক্ষা করে। নেটওয়ার্কিং সাপোর্ট, কম্পিউটারে ইন্টারনেট বা নেটওয়ার্কের সাথে সংযুক্ত হতে সাহায্য করে। সফটওয়্যার ও হার্ডওয়্যারের সংজ্ঞা দাও। হার্ডওয়্যার হলো কম্পিউটারের এমন একটা অংশ যেগুলো আমরা দেখতে এবং ছুঁতে পারি। এতে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ এবং প্রসেসিং ইউনিট অন্তর্ভুক্ত থাকে। আমরা হার্ডওয়্যারটা কি, ওই যে কম্পিউটারের ভিতরে যে জিনিসগুলো, সেটা তো আমরা হার্ডওয়্যার বলি। হার্ডওয়্যারের ভিতরে কি থাকে, মনিটর, কিবোর্ড, মাদারবোর্ড, সিপিইউ, প্রিন্টার, সবগুলি তো এক একটা হার্ডওয়্যারের উদাহরণ। আর সফটওয়্যার হলো একটা নির্দেশনা সমষ্টি যা আহ, ওই হার্ডওয়্যারকে কি করতে হবে তা বলে। সফটওয়্যারটা কিন্তু ওই হার্ডওয়্যারকে বলে দেয় যে এমএস ওয়ার্ড এটা তুমি করো, ওইটা করো। হ্যাঁ, যেমন এই যে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই সফটওয়্যার শুধু খালি এই সিস্টেম সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকলেই যে আমার কম্পিউটার চলবে এমন না কিন্তু। কারণ আমার এই সিস্টেম সফটওয়্যার একটা মাইক্রোসফট চলবে তখনই যখন আমার এই মাদারবোর্ড থাকবে বা কিবোর্ড, প্রিন্টার এগুলো থাকবে। আমার কম্পিউটারের যদি মূল জিনিসগুলোই না থাকে, যন্ত্রই না থাকে, তাহলে তখন খালি শুধু সফটওয়্যার দিয়ে কিভাবে আমার কাজ হবে। কম্পিউটারের হার্ডওয়্যার ও ডিভাইসকে ওই একই কথা, হার্ডওয়্যার এবং ডিভাইস, এটা পড়ে আসলাম। রম বৈশিষ্ট্য পড়ে আসলাম। কম্পিউটারের সফটওয়্যার কি, আমরা আমরা এটা আসে অনেক সময়, যদি গুরুত্ব সহকারে পড়বেন এই প্রশ্নটা। একটা হলো সিস্টেম সফটওয়্যার, একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সিস্টেম সফটওয়্যারের উদাহরণ ওই যে আমরা বললাম যে উইন্ডোজ। তাহলে সিস্টেম সফটওয়্যার নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, সো এটা আমি আর আলোচনা করছি না। যে এটা সিস্টেম সফটওয়্যার কি করবে, আপনার হার্ডওয়্যার নিয়ন্ত্রণ এবং পরিচালনার কাজে ব্যবহৃত হবে। এবং এই সিস্টেম সফটওয়্যারটা না থাকলে আবার অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা চলবে না। অর্থাৎ আপনি একটা কম্পিউটার চালাতে গেলে প্রথমে কিন্তু আপনি উইন্ডোজ দিচ্ছেন। এখন এই উইন্ডোজ যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি যেমন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আপনি এমএস ওয়ার্ড, বা আপনি যদি আপনার কম্পিউটারে ভিডিও এডিটিং এর জন্য আপনি ক্যাপকাট যদি ইউজ করেন, ক্যাপকাট অথবা ফটোশপ, অথবা আপনি মুভি দেখার জন্য কেউ ভিএলসি প্লেয়ার ইউজ করে, কেম প্লেয়ার ইউজ করে, তাহলে এগুলো এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা আপনি ততক্ষণ পর্যন্ত না ইউজ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না সিস্টেম সফটওয়্যার দিচ্ছেন। তাহলে এই সিস্টেম সফটওয়্যার ছাড়া অ্যাপ্লিকেশন সফটওয়্যার চলবে না। তাহলে এই সফটওয়্যার ব্যবহারকারী নির্দিষ্ট কোনো কাজ সম্পাদনের জন্য তৈরি করা হয়, যে যেই কাজ করতে চাইবে সেই কাজের জন্য তৈরি হবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদাহরণ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, গুগল ক্রোম, অ্যাডোবি ফটোশপ, ভিএলসি মিডিয়া প্লেয়ার, এগুলো হচ্ছিল অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ। আচ্ছা, এইটা হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের কাজ কি। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের অপারেটিং সিস্টেম কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করে, ব্যবহারকারী এবং কম্পিউটারের মধ্যে একটা ইন্টারফেস প্রদান করে, ফাইল ও মেমোরি ব্যবস্থাপনা করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার নির্দিষ্ট কাজ সম্পাদনে সহায়তা করে, ব্যবহারকারীকে সহজে ইন্টারফেসে কাজ করার সুযোগ করে দেয়। আচ্ছা, সফটওয়্যার কাকে বলে? সফটওয়্যার তো এই যে আমরা পড়ে আসলাম, এগুলো পারবেন। হোয়াট ইজ এপিআই কি? এপিআই এর পূর্ণরূপ হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এটা এমন কিছু নির্দেশনার সমষ্টি যার মাধ্যমে দুইটা সফটওয়্যার একে অপরের সাথে যুক্ত করতে পারে। তাহলে এপিআই এর মাধ্যমে একটা সফটওয়্যারের সাথে আরেকটা সফটওয়্যার কিন্তু যুক্ত হয়। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, আর এটা মূলত বার্তাবাহকের মতো কাজ করে, অনুরোধ পাঠায় এবং ফলাফল ফিরিয়ে আনে। এটা ডেভেলপারদের নতুন কোড না লিখেই বিভিন্ন ফাংশন ব্যবহার করতে সাহায্য করে। এতে সফটওয়্যার তৈরি সহজ ও দ্রুত হয়। অনেক মোবাইল ও ওয়েব অ্যাপে এপিআই ব্যবহার করে লগ ইন, মানচিত্র বা পেমেন্ট সিস্টেম যুক্ত করা হয়। আচ্ছা, সিবিএস এবং এমএএফএস সফটওয়্যারের কার্যকারিতাগুলো তুলনা করুন। মানে কোর ব্যাংকিং সফটওয়্যার এবং মাইক্রো এমএএফএস সফটওয়্যারটা কি। তা আপনি দেখেন, কোর ব্যাংকিং সফটওয়্যার আপনি কিন্তু ইউজ করেন ব্যাংকের, একটা কোর ব্যাংকিং সফটওয়্যার থাকে কিন্তু, এটার মাধ্যমে আপনি সব শাখার কার্যক্রম পরিচালনা ব্যবহার করেন। আর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আপনি তো জানেন, মোবাইলের মাধ্যমে আর্থিক সেবা দেন। আপনার এই সিবিএস কোর ব্যাংকিং সফটওয়্যার কিন্তু কে ইউজ করবে, ব্যাংকের স্টাফ এবং অভ্যন্তরীণ সিস্টেমের জন্য ব্যবহার করে। আর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ কিন্তু আপনি সাধারণ মানুষের জন্য ব্যবহার করেন। এই কোর ব্যাংকিং সফটওয়্যারে
ঢুকতে হলে কিন্তু ব্যাংকের সার্ভারে অ্যাক্সেস লাগবে। আর বিকাশে ঢুকতে চাইলে আপনি যে কোনো স্থান থেকে যে কোনো মোবাইল দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন। ওর ব্যাংকিং সফটওয়্যার কি করবে, বড় অঙ্কের এবং জটিল লেনদেন করবে, আর এটা হলো ছোট অঙ্কের এবং অধিক সংখ্যক লেনদেন করবে। তো বুঝতে পারছেন মাদারবোর্ড কাকে বলে? মাদারবোর্ড হলো কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড। এতে আপনার কি থাকবে, মাদারবোর্ডের সিপিইউ, র্যাম, হার্ড ডিস্ক, পাওয়ার সাপ্লাই, ইনপুট। ওই যে আমরা যখন কম্পিউটারটা খোলার পরে কম্পিউটার একটা, আপনি ভিতরের দিকে ডেস্কটপের সাথে যে সিপিইউটা থাকে, সিপিইউ খুললে আমরা ভিতরে কি অনেক কিছু জিনিস থাকে না, পাওয়ার সাপ্লাই, ইনপুট, আউটপুট, সেটাই তো হলো মাদারবোর্ড। কম্পিউটারের প্রতিটি যন্ত্রাংশ মাদারবোর্ডে লাগানো থাকে বা এর সাথে সংযুক্ত থাকে। এতে অতিরিক্ত গ্রাফিক্স কার্ড বা সাউন্ড কার্ড লাগানোরও স্লট থাকে। কম্পিউটারের সাথে ইউপিএস কেন ব্যবহার করা হয়? হোয়াই অ্যান ইউপিএস ইজ ইউজড উইথ এ কম্পিউটার। আচ্ছা, ইউপিএস হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, হলো এমন একটি ডিভাইস যা কম্পিউটারের সঙ্গে ব্যবহার করা হয় বিদ্যুৎ চলে গেলে কিছু সময়ের জন্য ব্যাকআপ পাওয়ার দেওয়ার জন্য। বিদ্যুৎ চলে গেলেই ওই যে ইউপিএস, মানে এটাতে এত রিডিং পড়ার কিছু নাই। ইউপিএস আপনি কেন ইউজ করেন? আপনি ব্যাকআপ সাপোর্ট রাখার জন্য। কম্পিউটারে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল, আপনি কোনো এমএস ওয়ার্ড সেভ করে রাখেন নাই, তাহলে তখন আপনি সঙ্গে সঙ্গে ওইটা ডাটাটা হারিয়ে যাবে। বাট ইউপিএস থাকলে আপনার ডাটাটা আপনি সঙ্গে সঙ্গে সেভ করতে পারলেন। কম্পিউটার চলে গেলেও তো আধা ঘন্টা সে ব্যাকআপ দিবে, তখন আপনার ফাইলটা ঠিক থাকলো। সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি? সিস্টেম সফটওয়্যার ওই যে উইন্ডোজের উদাহরণ আমরা পড়লাম। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এমএস ওয়ার্ড, এক্সেল, ফটোশপ, এটা কম্পিউটার চালানোর জন্য অপরিহার্য। সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার চালানো যাবে না। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই অ্যাপ্লিকেশন এই আগে তো সিস্টেম সফটওয়্যার চালু করতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা সিস্টেম সফটওয়্যার ছাড়া চলতে পারবে না। আচ্ছা, একটি অপারেটিং সিস্টেমের কার্যকারিতা কি? তাহলে অপারেটিং সিস্টেমে ওই যে প্রথম দিকে আমরা পড়ে আসলাম, এটা পড়লে আপনি পারবেন। অপারেটিং সিস্টেম মানেই তো উইন্ডোজ। উইন্ডোজ কি করবে? প্রসেস ম্যানেজমেন্ট করবে, মেমোরি ম্যানেজমেন্ট করবে, ফাইল ম্যানেজমেন্ট করবে। এটা একটু রিডিং পড়ে নেবেন। কিছু প্র্যাকটিক্যাল রিলেটেড প্রশ্ন, সবগুলো ধরে ধরে পড়ায় তো যাবে না, এগুলো রিডিং পড়লেই পারবেন, তাহলে আমরা কমপ্লিট করতে পারবো না। প্রোগ্রামের সাথে ডাটাবেসটা কেন ব্যবহার করা হয়? আমরা প্রোগ্রামের সঙ্গে ডাটাবেস রাখলি এই জন্যই যে আমাদের একটা প্রোগ্রামে অনেক তথ্য রাখতে হয় যা সাধারণভাবে রাখা কঠিন। ডেটাবেস থাকলে আমাদের ডাটাটা রাখা সহজ হয়। ডেটাবেস থাকলে আমরা দরকারি তথ্য সহজে খুঁজতে পারি, কারণ অনেকগুলো তথ্য আছে। তাহলে আমি ডেটাবেস সিস্টেম রাখলে আমি ইজিলি আমার ডাটাটা খুঁজে পাচ্ছি। ভুল কমানোর জন্য ব্যবহার করা হয়। ডেটাবেসের নিয়ম মেনে তথ্য রাখা হয়, তাই ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। একাধিক ব্যবহারকারীকে সুবিধা দেওয়ার জন্য আমি এটা ডেটাবেস সিস্টেম করতে পারি। তথ্য নিরাপদ রাখার জন্য আমরা ডেটাবেস ইউজ করি। আচ্ছা, ব্যাংকের ডিবিএমএস এর ব্যবহার কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটার ব্যবহার কি? একটা ব্যাংকের নাম, পদবি, বেতন সহ তথ্য কর্মচারী রয়েছে, উদাহরণ সহ একটা সাধারণ ডেটাবেস টেবিল আঁকুন যেখানে আইডি প্রাথমিক কি। এটা একটা এই প্রশ্ন আসবে না, একটা জাস্ট আপনার আইডিয়া পাওয়ার জন্য। ধরে নেন ব্যাংকে আপনার অনেক তথ্য আছে, এই তথ্যগুলোকে আপনি কিভাবে রাখবেন? তাহলে এই যে ধরে নেন আপনি আইডি দিলেন, আইডি দিয়ে আপনি তার নাম কি, তার পদবি কি, তার বেতন কত টাকা, তারপর 1002 আইডি প্রাইমারি, এটা হলো আইডি। এই আইডির নাম কে করতেছে, সালমা আক্তার, সে তার পদবী কি, অফিসার, বেতন কত, এরকম ভাবে আপনি তথ্যগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতেছেন ডেটাবেস টেবিলের মাধ্যমে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো এমন একটা সফটওয়্যার যেখানে আপনার ডাটাগুলো, তথ্যগুলো সংরক্ষণ, পরিচালনা এবং ব্যবহার করতে সহজে সাহায্য করে। এটি ব্যবহার করে তথ্য সহজে যোগ, পরিবর্তন, খোঁজা বা মুছে বা ফেলা যায়। ডাটা নিরাপত্তা, নির্ভুলতা এবং ব্যাকআপ নিশ্চিত করে। ওই যে আপনি ব্যাংকিং সফটওয়্যার কিছুক্ষণ আগে আমরা দেখলাম না, যে আইডি তারপর নাম, তাহলে এই ডাটাগুলোকে সুশৃঙ্খল ভাবে রাখতে, পরিচালনা করতে সহজ করবে। নতুন কোনো ব্যাংকার আসলো, তাকে একটা আইডি দিলাম, তার নাম রাখলাম, তার বেতন কত, আরো গুরুত্বপূর্ণ তার এজ কত, সে কি কি কাজ পারে। আচ্ছা, সেন্ট্রালাইজড ডিবিএস এমএস সফটওয়্যার বর্তমানে খুব ব্যবহৃত হচ্ছে, কিন্তু তার সাথে কিছু রিস্ক আছে। এই অল্টারনেটিভ ইফেক্টিভ সলিউশনটা কি হইতে পারে এই রিস্কে? এখন দেখেন, আপনি যদি এমন একটা আহ, যদি সেন্ট্রালাইজড ডিবিএমএস ইউজ করেন, মানে সেন্ট্রালাইজড ডিবিএমএস এর মূল মিনিং কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আপনি সব তথ্য একটা সার্ভারে সংরক্ষিত রাখবেন। তাহলে এই একটা সব তথ্য যদি একটা সার্ভারে সংরক্ষিত রাখেন, তাহলে আপনার বেশ কিছু প্রবলেম পড়বে। এই সব তথ্যগুলো একটা সার্ভারে সংরক্ষিত রাখার কারণে আপনার যে ঝুঁকিগুলো হবে, সেই ঝুঁকিগুলো কি হইতে পারে? একক সার্ভার নষ্ট হলে পুরো সিস্টেম বন্ধ হবে।
যদি একটা সার্ভারে সব তথ্য রাখেন, কোনো কারণে ওই সার্ভারটা যদি নষ্ট হয়, তাহলে আপনার ব্যাংকের কার্যক্রম ওইখানেই থেমে যাবে। আর সাইবার হুমকি হুমকি যদি একটা জায়গায় তথ্য রাখেন, তাহলে হ্যাকাররা ওইখানে টার্গেট করে সব তথ্য কিন্তু নিয়ে চলে যাবে। ডেটা এবং ব্যবহারকারীদের চাপ বাড়লে ধীরগতি, একটা জায়গায় সার্ভার লোড বেশি হলে তখন সিস্টেম স্লো হয়ে যায়। ওই যে যখন সার্ভার স্লো হয়ে যাচ্ছে, মানে লোড বেশি হচ্ছে, তখন আপনার আইবিবি রেজাল্ট দিতেও কি দেরি হয়ে যাচ্ছিল না? মেইনটেনেন্সের সময় সার্ভিস বন্ধ থাকে, দূরবর্তী শাখায় ডাটা পেতে বিলম্ব হয়, ডেটা আইন লঙ্ঘনের ঝুঁকি হয়। কার্যকর সমাধান সমূহ কি? তাহলে আমরা কি করব, সেন্ট্রালাইজ না করে ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস, মানে আমরা ডেটাটা শুধু এক জায়গায় রাখবো না, আমরা ঢাকাতে রাখবো, চিটাগাং এ রাখবো। তাহলে ঢাকার সার্ভার বন্ধ হলেও আমরা চট্টগ্রামের সার্ভার দিয়ে কাজ করতে পারবো। ক্লাউড ডাটাবেস গ্রহণ করব আমরা, যেটা ইন্টারনেটের। তাহলে ক্লাউড ডাটাবেসে আমাদের কি হবে, ওটা রিস্ক থাকবে না, আরেকটা ডাটাবেস আমরা ভাড়া করে নিলাম। ব্লক চেইন প্রযুক্তি ব্যবহার করব। হাইব্রিড সিস্টেম গঠন করব, একটা প্রধান এবং ব্যাকআপ সার্ভার রাখবো, যে প্রধান সার্ভার নষ্ট হলেও ব্যাকআপ সার্ভার দিয়ে আমি কাজ যেন চালাই যেতে পারি। সো এইভাবে দেখে নেবেন। ডাটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি, আমাদের এটা পার্থক্য হলেই ভালো করে পড়তে হবে। ডাটা হচ্ছে কাঁচা এবং অপরিশোধিত তথ্য, এটা শুধুই সংখ্যা বা তথ্য, মানে ডেটাতে আপনার তথ্যটা গোছানো হয়নি, হয়ে আছে। বাট ইনফরমেশনে আপনি এটা ডেটাগুলোকে গুছিয়ে প্রক্রিয়াজাত করে আহ, পাইছেন এই ইনফরমেশন বা তথ্যতে। যেমন ধরে নেন উদাহরণ 500, 7,000, 15%, এগুলো হচ্ছে র ডাটা। কিন্তু এটাকে আপনি যেমন দেখছেন, গ্রাহক 7,000 টাকা 15% হারে জমা রাখছে, এটাকে আপনি কিন্তু বিশ্লেষণ করে রাখলেন। তো ডেটার মানে নিজের কোনো মানে নাই। আর ইনফরমেশনের মাধ্যমে এইটা আহ, এই ডেটাটাকে আমরা সিদ্ধান্ত নিতে পারি। একদমই যেটা নিয়ে আসতেছেন সেটা হলো ডাটা, সেটাকে প্রক্রিয়াজাত বিশ্লেষণ করে যেটা নিয়ে আসতেছেন সেটা হলো তথ্য। আইসিটির 5টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এগুলো রিডিং পড়লেই পারবেন। ডিসক্রাইব দ্য ফলোইং: ডিবিএ ব্যাকআপ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হলেন এমন একজন ব্যক্তি যিনি একটি ডেটাবেস সিস্টেমের রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। এই যে যেহেতু ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, তাহলে অ্যাডমিনিস্ট্রেটর কাজ কি, সে রক্ষণাবেক্ষণ করবে, দায়িত্ব জিনিসটা দেখবে ঠিক আছে কিনা। ব্যাকআপ কি, ব্যাকআপ হলো একটা ডাটারও আপনি অতিরিক্ত কপি সংরক্ষণ করবেন, যেন আপনার মূল ডাটা হারিয়ে গেলে ওই ব্যাকআপ থেকে আপনি তথ্যটা পান। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ওই যে আপনি শুনলেন, একটা এমন একটা সফটওয়্যার যে ডেটাটাকে সংরক্ষণ করবে, পরিচালনা করবে, গুছিয়ে রাখবে, নতুন ডাটা যোগ করবে, কোনো ডাটা মুছে ফেলবে। আচ্ছা, আপনার ডিফাইন দ্য ফলোইং: ইন্টারনেট, আইপি, ডিএনএস, হাইপারলিংক, ইউআরএল, ইমেইল, এগুলো বলছে। এগুলো থেকে অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। ইন্টারনেট হলো কি, এমন একটা বৈশ্বিক নেটওয়ার্ক যার মাধ্যমে কোটি কোটি কম্পিউটার এবং ডিভাইস সংযুক্ত হয়। আইপি বা ইন্টারনেট প্রোটোকল কি? আইপির পূর্ণরূপ হলো ইন্টারনেট প্রোটোকল। এটি এমন কিছু নিয়ম যা ইন্টারনেটের ডেটা প্রেরণ ও গ্রহণের নিয়ন্ত্রণ করে। এই যে আমরা অনেক সময় আপনি আইপির কিছু, এই যে 192 মানে সংখ্যা দিয়ে দেখবেন, এগুলো হচ্ছে এক একটা আইপি, মানে ঠিকানা, একটা ডেটা কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছে তা নির্ধারণ করে। এই সংখ্যা দিয়ে যখন করে, এই যে ডট 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 দিয়ে, এটা মনে করবেন যে আইপি বা ইন্টারনেট প্রোটোকল। ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম। ডিএনএস হলো এমন একটা ব্যবস্থা যা ওয়েবসাইটের নামকে আইপি ঠিকানায় রূপান্তর করে, এটি ব্যবহারকারীকে নাম দিয়ে ওয়েবসাইটে ঢুকতে সাহায্য করে। আচ্ছা, এই যে www.google.com বা www.অমুক, তাহলে এইটা কিন্তু আমাদের, ওই যে আমরা বলি না যে ডোমেইন, মানে আমি একটা ওয়েবসাইট করবো, ধরে নেন স্টাডিগুরু 36 এর, তাহলে ওয়েবসাইটে তো একটা নাম দিতে হবে। তাহলে এই ওয়েবসাইটের নাম আমি ধরে দিলাম যে ব্যাংকিং ডিপ্লোমা স্টাডিগুরু 36, www.bankingdiplomastudyguru36.com। তাহলে এটাই হলো ডোমেইন নেম সিস্টেম, মানে আপনার ডোমেইনটার নাম কি হবে, আপনার ওয়েবসাইটটার নাম কি হবে। আর হাইপারলিংকটা কি? হাইপারলিংক ওই যে আমরা অনেক সময় পিডিএফ কপিতে আমাদের দেই না যে এই লিঙ্কে ক্লিক করুন, তখন ওই লিঙ্কে ক্লিক করলে ভিডিওটা আপনি দেখতে পারেন। সো হাইপারলিংক হলো ওইটা। আর ইউআরএল কি? ইউআরএল এর পূর্ণরূপ হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল হলো যখন আপনি একটা ওয়েব অ্যাড্রেসের, এই যে এরকম ভাবে এইচটিটিপিএস দিয়ে, এরকম দিয়ে পুরোটা, মানে শুধু ডাব্লিউ ডট না লিখে এই যে এরকম ভাবে এইচটিটিপিএস দিয়ে পুরোটা লিখবেন, তখন সেটাকে বলে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আর ইমেইল তো আপনি জানেন যে ইলেকট্রনিক মেইল হলো ইন্টারনেটের মাধ্যমে বার্তা পাঠানোর একটা পদ্ধতি। ছোট ছোট এই প্রশ্নগুলো আমাদের একটু ছোট ছোট করে জানতে হবে এখন, সংক্ষিপ্ত। ইন্টারনেট কি আশীর্বাদ না অভিশাপ? আমরা বলবো যে ইন্টারনেট আশীর্বাদ আমাদের, কারণ অনেক কাজ সহজ করে দিছে, ডিজিটাল ব্যাংকিং করা যাচ্ছে। ইন্টারনেট, ইন্টারনেট এবং এক্সট্রানেট শব্দগুলো কি?
ইন্টারনেট তো জানেন বলতেছেন, আর ইন্টারনেট হচ্ছে হলো একটা ব্যক্তিগত নেটওয়ার্ক যা কেবল একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরেই ব্যবহৃত হয়। এটি দিয়ে কর্মীরা ফাইল শেয়ার করতে পারে, অফিসের বার্তা পাঠানো পারতে পারে এবং অভ্যন্তরীণ সিস্টেম ব্যবহার করে। বাইরের কেউ এটি ব্যবহার করতে পারে না ইন্টারনেট, মানে অফিসের মধ্যেই। আর এক্সট্রানেট কি একটা ব্যক্তিগত নেটওয়ার্ক যা কিছু নির্দিষ্ট বাইরের ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে শেয়ার করা হয়। কোম্পানি এবং ক্লায়েন্ট বা সরবরাহকারীর মধ্যে তথ্য আদান প্রদান করতে সহায়তা করে। মানে একটা কোম্পানির সাথে এবং অন্য বাইরের ক্লায়েন্টের সঙ্গে যখন আমরা তথ্য আদান প্রদান করতেছি তখন হলো এটা এক্সট্রানেট। আচ্ছা, IPv4 এবং IPv6 এর মধ্যে পার্থক্য কি? IPv4 হচ্ছে এবং IPv6 ইন্টারনেট প্রোটোকলের দুটা সংস্করণ। IPv4 32 বিট অ্যাড্রেস করে, আর এটা হলো 128 বিট অ্যাড্রেস ব্যবহার করে। এটা লেখার সংখ্যা হলো দশমিক সংখ্যা, আর এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা। এটা সহজ কিন্তু কম নিরাপদ, আর এটা হচ্ছে হলো জটিল কিন্তু বেশি নিরাপদ। আচ্ছা, ডিসক্রাইব দ্য ফিচার্স অফ দ্য ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। নেম এনি টু ল্যাঙ্গুয়েজ অফ অ্যানাদার জেনারেশন। যে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে বলছে, এবং যে কোনো দুইটা ল্যাঙ্গুয়েজ অফ অ্যানাদার জেনারেশনে ব্যবহার করতে বলছে। তো ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যগুলো হলো উচ্চ স্তরের বিমূর্ততা। 4GL হলো ভাষাগুলো উচ্চ স্তরের বিমূর্ততা প্রদান করে। নন প্রসিডিউরাল গঠন, ডেটাবেস কেন্দ্রিক হয় এগুলো। এরকম ভাবে দেখে নিবেন ওয়ার্ল্ড ওয়াইড কি এবং ইন্টারনেটের মধ্যে পার্থক্য কি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো একটা লিঙ্ক করা ডকুমেন্ট ও মাল্টিমিডিয়া সিস্টেম যা ইন্টারনেটের মাধ্যমে দেখা যায়। এটি ব্যবহারকারীদের ওয়েব ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট দেখার সুযোগ করে দেয়, যেমন ক্রম বা ফায়ারফক্স। এই ক্রম বা ফায়ারফক্সের মাধ্যমে আমরা কি করি, আমরা বিভিন্ন আপনার ওয়েবসাইটে যাই না। এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব www. আমরা বলি না যে তার ইন্টারনেটের উপর ভিত্তি করে এই যে এক একটা পেজ এক একটা তার ওয়েব অ্যাড্রেস যে তৈরি করতেছে, রকমারি.com, তারপর স্কোয়ার টাইলেট্রিসের আমরা ধরে নিলাম স্কোয়ার.com। এরকম ভাবে ইন্টারনেটের উপর ভিত্তি করে তারা কি ওয়েব পেজ করছে না। আর ইন্টারনেট হচ্ছে হলো কম্পিউটারের একটা বৈশ্বিক নেটওয়ার্ক। সো এই ছিল আমাদের আজকে ফার্স্ট চ্যাপ্টার। আপনারা এই মূল জিনিসটা যদি জানা থাকে তাহলে আমাদের যে শর্ট কোয়েশ্চেন গুলো আছে এবং ডিফারেন্স এর মধ্যে আছে সেগুলো হয়ে যাবে। এবং ছোট একটা কেস স্টাডি আছে, ওটা দেখে নিন। আমি দেখলাম খুব বেশি কঠিন না, সহজে আছে। ওটা দেখে নিলেই পারবেন। এখন কারো কোনো কিছু যদি প্রশ্ন থাকে আপনারা করলে করতে পারেন, নাহলে আমরা ক্লাসটা কমপ্লিট করে দিব, শেষ করে দিব। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই? আমি নেক্সট ক্লাসের রুটিন সম্ভবত ওই যে আপনাদের পেইড গ্রুপের রুটিনটা দেওয়া আছে, ওই অনুসারে আমরা নেক্সট ক্লাসটা করব। আপনারা চেষ্টা করবেন যে যেহেতু আজকে ভিডিও ক্লাসটা কমপ্লিট হইলো, আপনারা আজকেই এটা পড়ে ফেলার। আজকে পড়ে ফেললে আপনাদের পড়াটা মুখস্থ হয়ে যাবে এবং খুব সহজেই হবে। পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবেন। কিছু ডেফিনেশন মনে রাখার চেষ্টা করবেন। ডেফিনেশন গুলো তো সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে, বা কোনোটার উপকার কি, পার্থক্যগুলো ভালো করে দেখবেন। থ্যাংক ইউ কামাল ভাই। আহ, অনেক অনেক ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন ছিল, ভাবছিলাম যে কেমন হবে। তো আমাদের বেশ একটা ভালো ক্লাস করলাম আমরা। তাহলে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করলাম, হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। সকলের জীবনের মঙ্গল কামনা করছি।